আসসালামু আলাইকুম, সবাইকে প্রজেক্ট এস এর জীববিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার প্রাণীর পরিচিতি রুই মাছের শেষের অংশটা। আমরা আগের ক্লাসে রুই মাছের প্রথম পার্টটুকু পড়েছি। আমরা আগের ক্লাসে কি কি পড়েছি? রুই মাছের বাহ্যিক গঠন কিরকম, এর শরীরে কি কি অংশ আছে, সেই অংশগুলোর মধ্যে আমরা ডিটেলস জেনেছিলাম ফুলকা নিয়ে, ফুলকা এবং এর শ্বসন অঙ্গ নিয়ে, প্লাস এর আনুষঙ্গিক যা যা ছিল, বায়ুথলি, এটার কাজ কিভাবে, এটা তার শরীরকে ভাসিয়ে রাখছে, এই জিনিসপত্রগুলো আমরা আগের ক্লাসে পড়েছিলাম। বাকি যে এটা ছিল সেটা হচ্ছে আমাদের খুব 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 ইম্পর্টেন্ট, অ্যান্ড তোমরা যে জিনিসটাতে সবচাইতে বেশি প্রবলেম ফেস করো সেটা হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্র, শিরাতন্ত্র, অর্থাৎ এটার রক্ত সংবহন তন্ত্র। ট্রাস্ট মি, এটা খুবই সহজ যদি তোমরা একবার এটা বুঝে পড়তে পারো, বোঝার সাথে সাথে ফিগারটা আঁকিয়ে ফেলতে পারো, তাহলে তোমাদের ইনশাল্লাহ এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো আজকে আমরা রুই মাছের এই পুরো রক্ত সংবহন তন্ত্র, তার হৃৎপিণ্ড, ধমনীতন্ত্র, শিরাতন্ত্র সবকিছু নিয়ে ডিটেলস জানবো। সো চলো শুরু করি। প্রথমেই রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের মধ্যে আমাদেরকে জানতে হবে, আমরা জানি অলরেডি রক্ত সংবহন তন্ত্র এটা কত প্রকার, আমাকে বলো তো। রক্ত সংবহন তন্ত্র আমরা অলরেডি জেনেছি রক্ত সংবহন তন্ত্রের দুইটা প্রকারভেদ। কি হতে পারে? এটা হতে পারে মুক্ত, হতে পারে বদ্ধ, বা এই দুইটার মাঝামাঝি একটা স্টেটে থাকতে পারে, যেটাকে আমরা বলি কি অর্ধমুক্ত অবস্থা। তো সেটা হচ্ছে সাবসিডিয়ারি, মেইন ভাগ হচ্ছে এই দুইটা। রক্ত সংবহন তন্ত্র হতে পারে মুক্ত, হতে পারে বদ্ধ। তাহলে এটা কোনটা কি ছিল? মুক্ত রক্ত সংবহন তন্ত্রে দেহ গহ্বরের মধ্যে রক্ত চলে যায়, যেটা আমরা এর আগে ঘাসফড়িং এর ক্ষেত্রে পড়েছি। ঘাসফড়িং এর ক্ষেত্রে তার রক্ত বা তার লিম্ফটা কোথায় চলে গেছিল? তার সিলের মধ্যে চলে গেছিল। সো এইটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আর বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কি? এইটা হচ্ছে যখন রক্ত বিভিন্ন বাহিকার মধ্যে থাকবে, বা একটা সংবহন তন্ত্রের বা সংবহন অঙ্গের মধ্যে থাকবে। সেই বাহিকাটা কি হতে পারে? সেই বাহিকাটা হতে পারে হৃৎপিণ্ড, হতে পারে ধমনী, হতে পারে শিরা, হতে পারে কৈশিক জালিকা। সো যে কোনো ধরনের বাহিকার মধ্যে, যখন বাহিকার মধ্যে এটা আবদ্ধ থাকে, দেহ গহ্বরে আসতে পারে না, তখন আমরা এটাকে কি বলে? আমরা বলি মুক্ত রক্ত সংবহন তন্ত্র। সো রুই মাছে কোনটা দেখা যায়? রুই মাছে দেখা যায় এই বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। তার মানে রুই মাছের রক্ত সব সময় হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক জালিকা এই চারটার মধ্যেই থাকবে, কখনো এই চারটা পার করে তার দেহ গহ্বরের মধ্যে আসবে না। ঠিক আছে? তোমরা আমাকে বলো, রুই মাছ তো আমরা সবাই কম বেশি দেখছি, তাই না? বলো তো, রুই মাছের রক্তের রং কি? রুই মাছের রক্তের রং কি? সেইখান থেকে আমরা জানতে পারবো যে রুই মাছের কি কি রক্ত কণিকা আছে। রক্তের উপাদান কি কি? রক্তের উপাদান হচ্ছে রক্ত রস, রক্ত কণিকা। রক্তে কিছু তরল পদার্থ থাকে, তরল পদার্থের মধ্যে কিছু কঠিন পদার্থ থাকে। এই কঠিন পদার্থ মানুষের ক্ষেত্রে কি কি? আমাদের ক্ষেত্রে থাকে হচ্ছে শ্বেত রক্ত কণিকা, ডাব্লিউবিসি, তারপরে আরবিসি, লোহিত রক্ত কণিকা, এবং প্লেটলেট। এই তিনটা আমাদের ক্ষেত্রে থাকে। এখন তোমাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে রুই মাছের রক্তের রং কি? কারণ আমরা যখন ঘাসফড়িং পড়েছি, আমরা কিন্তু ঘাসফড়িং এর ক্ষেত্রে পড়েছিলাম যে এদের কোনো হিমোগ্লোবিন থাকে না। হিমোগ্লোবিন থাকে না মানেই রক্ত বর্ণহীন হবে, কারণ হিমোগ্লোবিন এই লাল বর্ণের জন্য দায়ী। এটা কিন্তু আমরা জানি, এটা হচ্ছে একটা রক্ত রঞ্জক, রক্তকে রঞ্জন করে। সো এইটা যদি না থাকে তাহলে সেইটা বর্ণহীন হয়ে যায়। ঘাসফড়িং এর ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছিল, ঘাসফড়িং এর হিমোলিপটা কি ছিল? বর্ণহীন ছিল। বাট রুই মাছের রক্তের রং আমরা কিন্তু জানি লাল। তার মানে অবশ্যই রুই মাছের এই রক্ত কণিকার মধ্যে আরবিসি থাকবে। আরবিসি মানে কি? রেড ব্লাড কর্পাসেলস। আমরা সেল বলবো না, আমরা বলবো রেড ব্লাড কর্পাসেলস। সো মানে কি? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা আছে, এবং অবশ্যই লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন আছে, কারণ এদের রক্ত কি? লাল। এরপরে আরেকটা কি রক্তকণিকা থাকে? আরেকটা রক্তকণিকা থাকে হচ্ছে ডাব্লিউবিসি, যেটাকে আমরা বলি শ্বেত রক্তকণিকা।
সো ডাব্লিউবিসি আর আরবিসি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এই দুইটা থাকে। তাহলে কি থাকে না, কোশ্চেনে আসবে যে রুই মাছের রক্তে কোনটা থাকে না? তাহলে রক্তরস, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এই চারটা অপশন তোমাকে দিল। তাহলে আমরা কি আনসার করব? অনুচক্রিকা। এদের কিন্তু অনুচক্রিকা থাকে না, অবশ্যই এটা জানতেই হবে। রুই মাছের রক্তে কোনো অনুচক্রিকা নাই। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখান থেকে জানতে হবে, এদের যে আরবিসিটা মানে লোহিত রক্তকণিকা, মানুষের কি হয়? মানুষের লোহিত রক্তকণিকা বা পূর্ণাঙ্গ ম্যাচিওর লোহিত রক্তকণিকাতে কি নিউক্লিয়াস থাকে? বলো। মানুষের যেটা পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকা সেটাতে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। বাট রুই মাছের ক্ষেত্রে, রুই মাছের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত। এদের রক্তকণিকাতে, লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে। সো এইটা একটা ডিফারেন্ট ইনফরমেশন। এই ইনফরমেশনটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। সো মনে রাখবে সবাই, আশা করছি। এরপরে কি থাকবে? রক্ত সংবহন তন্ত্রের মধ্যে রক্ত থাকলো, রক্তের জন্য বাহিকা থাকবে। সেই বাহিকাটা কি? বাহিকা হচ্ছে হৃৎপিণ্ড এবং রক্তনালী, দুইটাই মিলে হচ্ছে রক্ত বাহিকা, যার মধ্যে দিয়ে রক্ত বহন করবে সে। সো হৃৎপিণ্ডের গঠনটা আমরা আসছি আগে। রক্তনালী, রক্তনালী কি কি থাকে? ধমনী, শিরা, কৈশিক চালিকা। ধমনী কি? ধমনী হচ্ছে যেটা হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে যায়, হৃৎপিণ্ড থেকে তৈরি হয়। ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে যেই নালীটা তৈরি হয় সেটাই ধমনী। এখন সেইটা আমাদেরকে দেখতে হবে সেটা কি ধরনের রক্ত নিয়ে যায়। সেটা নিয়ে যেতে পারে অক্সিজেন সমৃদ্ধ, সেইটা নিয়ে যেতে পারে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। আমরা অনেক সময় ছোটবেলায় একটা জিনিস পড়ে আসতাম যে যেইটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে সেইটা ধমনী, যেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে সেটা হচ্ছে শিরা। বাট এটা কিন্তু আসলে সঠিক না সব ক্ষেত্রে। একদম সঠিক অথেন্টিক ইনফরমেশনটা হচ্ছে এটাই, হৃৎপিণ্ড থেকে যেই রক্তনালী তৈরি হয় সেইটা হচ্ছে ধমনী, আর যেই রক্তনালী পুরো দেহ থেকে রক্ত নিয়ে হৃৎপিণ্ডে আসে সেটা হচ্ছে শিরা। তাহলে যদি বলে ধমনী কি? যে রক্তনালী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে সেটা হচ্ছে ধমনী, আর সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে সেটা হচ্ছে শিরা। এই যে আমি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের কথাটা বললাম, এই জিনিসটা কিছু কিছু জায়গায় একটু ভ্যারি করে। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে তোমরা যদি পড়ে থাকো রক্ত সংবহন তন্ত্র, তোমরা দেখবা যে পালমোনারি সংবহনে কিন্তু জিনিসটা একটু আলাদা। ফুসফুসে যখন যাচ্ছে ফুসফুসীয় ধমনী কিন্তু অক্সিজেন যুক্ত না, সেটা কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে। সেম as তোমরা যখন এইটার হাঁসফড়িং সরি রুই মাছের রক্ত সংবহন তন্ত্র দেখবা, তখনও দেখবা যে একটা ধমনী, সে ধমনী কিন্তু সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কিন্তু বহন করতেছে। সো সংজ্ঞাতে আমরা অ্যাজ ইউজুয়াল এই জিনিসটা বলে থাকি বা অনেক সময় এভাবে মনে রাখি আর এগুলোকে ব্যতিক্রম বলে দেই, বাট আসলে অথেন্টিক্যালি ধমনী আর শিরা সংজ্ঞাটা এটাই, যেই নালী হৃৎপিণ্ড থেকে তৈরি হবে পুরো দেহে যাবে সেটাই ধমনী, যেই নালী দেহ থেকে রক্ত নিয়ে হৃৎপিণ্ডে আসবে সেটাই হচ্ছে শিরা। আর এই দুইটার মাঝে ধমনী থেকে যখন শিরা তৈরি হবে তখন এটার মাঝে এটা বিভিন্ন জালের মতো গঠন তৈরি করবে। এটা হচ্ছে একটা, সাপোজ এইটা হচ্ছে একটা অঙ্গ, অঙ্গের মধ্যে ধমনী ঢুকলো, শিরা বের হলো। অঙ্গের মধ্যে ধমনী ঢুকবে, শিরা বের হবে। ধমনী ঢুকে কি জালের মতো কিছু, খুব অনেক চিকন চিকন জালের মতো নালিকা গঠন করবে। কেন? যাতে সেটা অক্সিজেনটা কোষের মধ্যে দিয়ে দিতে পারে, কোষ থেকে কার্বন ডাই অক্সাইডটা রক্তে গ্রহণ করে ফেলতে পারে। কারণ কি এই ধমনী শিরা এগুলোর প্রাচীর তো অনেক মোটা, এটার মধ্যে দিয়ে বাতাসের সংবহন বা গ্যাসীয় যে পরিবহন, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান, এটা করা কঠিন। এই জন্য অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নালিকার মতো জালের মতো ছড়িয়ে থাকা এই কৈশিক জালিকা থাকে দুইটার মধ্যে, যাতে এই গ্যাসীয় পরিবহন কোষের মধ্যে, যে কোনো একটা কোষ বা টিস্যুতে গ্যাসীয় পরিবহনটা ইজি হয়। সো এই হচ্ছে একদম বেসিক কথাবার্তা
আমাদের রক্ত নালী নিয়ে, ধমনী, শিরা, কৈশিক জালিকা নিয়ে। এর বাইরে আরো ডিটেলস জানতে হয় আমাদের ধমনীর গঠন, শিরার গঠন। তোমরা মোস্ট প্রবাবলি এটা হচ্ছে আমরা ক্লাস 9-10-এও কিছুটা পড়ে আসছি। তারপরেও যখন আমরা মানব দেহের রক্ত সংবহন তন্ত্র পড়বো তখন আমাদের এগুলোর আরো ডিটেলস লাগবে, এখানে এত কিছু দরকার নাই। শুধু মনে রাখবা হৃৎপিণ্ড থেকে যেই নালী বের হবে সেটা ধমনী, যেটা কোনো কোষের মধ্যে যে ঢুকবে সেটা হচ্ছে ধমনী, এবং কোষ থেকে বের হয়ে যেটা হৃৎপিণ্ডে যাবে সেটা হচ্ছে শিরা। তাহলেই দেখবা আমাদের ধমনীতন্ত্র, শিরাতন্ত্র পড়ার সময়ও এটা কাজে লাগবে। আর দুইটার মধ্যে যে ইন্টারমিডিয়েট একটা জায়গা যেখানে এটা জালের মতো ছড়িয়ে যাচ্ছে নালিকাটা, সেইটা হচ্ছে কৈশিক জালিকা। সো আমরা রক্তনালী পড়লাম, রক্ত পড়লাম। এবার আসি হৃৎপিণ্ডতে। হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড হচ্ছে একটা অঙ্গ যেটাকে পাম্পের মতো কাজ করে, পাম্পের মতো কাজ করে রক্তকে সারা দেহে পরিবহন করে। এটা সব প্রাণীর ক্ষেত্রে, যাদেরই হৃৎপিণ্ড আছে তাদের ক্ষেত্রে সেম। হৃৎপিণ্ড কি করে? হৃৎপিণ্ড রক্তকে রক্তকে পাম্প করে সারা দেহে ছড়িয়ে দেয়। কারণ কি? পুরো দেহে রক্তে যাওয়ার জন্য তো একটা শক্তি লাগবে, একটা প্রেশার লাগবে, তাই না? এই প্রেশারটা কে দেয়? প্রেশারটা দেয় হৃৎপিণ্ড। তো রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। কেন ভেনাস হার্ট বলে? কারণ যখন আমরা পড়বো দেখবা যে আমাদের মানুষের হার্টের মধ্যে কি হয়। দেখো, মানুষের হার্টের মধ্যে আমি যদি এটি একটু আঁকাই, এদিকে আরো অনেক রক্তনালী আছে, যা যা থাকা সেগুলো থাকুক। দেখো, মানুষের হার্টে এইখান দিয়ে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা হয়ে যে রক্তটা আসে, সেই রক্তটা কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। সেটা হচ্ছে তোমার দেহে আসলো, আসার পরে এই ডান দিক হয়ে, ডান অলিন্দ, ডান নিলয় হয়ে এটা এদিক দিয়ে চলে যাবে হচ্ছে লাংসে বা হচ্ছে ফুসফুসে। ফুসফুসে যাওয়ার পরে এটা কি হবে? কার্বন ডাই অক্সাইড চলে যাবে আর অক্সিজেন সে গ্রহণ করবে রক্তে। সেই অক্সিজেনেটেড ব্লাড আবার চলে আসবে এই বাম অলিন্দতে। তাহলে এখানে অক্সিজেন, এখান দিয়ে অক্সিজেন, এটা হচ্ছে আবার এদিক দিয়ে উপর দিয়ে চলে যায় হচ্ছে অ্যাওর্টা দিয়ে সারা দেহে। তাহলে এইটা না, আমাদের মুখ্য বিষয় হচ্ছে কোথা দিয়ে কি যায় এগুলো আমরা পড়বো এই চ্যাপ্টারে ভালো করে। বাট দেখো, মানুষের হৃৎপিণ্ডে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আছে, অক্সিজেন যুক্ত ব্লাডও কিন্তু আছে। মানুষের হৃৎপিণ্ডে অ্যাট আ টাইম কার্বন ডাই অক্সাইড যুক্ত এবং অক্সিজেন যুক্ত দুই ধরনেরই রক্ত থাকে, দুইটা আলাদা আলাদা চেম্বারে। বাট আমরা যখন রুই মাছের রক্ত সংবহনে দেখব তখন দেখব এদের হৃৎপিণ্ডে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড থাকে। এখানে যে এরকম ফুসফুসে যে কার্বন ডাই অক্সাইড চলে যাওয়ার পরে, অক্সিজেন গ্রহণ করার পরে আবার রক্তটা হার্টে ফিরে এসেছিল, এখানে সেরকম ফিরে আসে না। এটা সরাসরি পুরো দেহে চলে যায়। ফুলকাতে যে যখন এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়, তারপর এটা হৃৎপিণ্ডে ফিরে আসে না, এটা সারা দেহে চলে যায়, আলটিমেটলি শিরা হয়ে আবার এই কার্বন ডাই অক্সাইড যুক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। তো এই জন্য এদের হৃৎপিণ্ডে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। মেইনলি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা কার কাজ? শিরার কাজ। কিছু ব্যতিক্রম ছাড়া বাকি সব ক্ষেত্রে শিরা কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে বলে শিরা হৃৎপিণ্ড। শিরা হৃৎপিণ্ড বা শিরার ইংরেজি কি? ভেইন। শিরার ইংরেজি হচ্ছে ভেইন। এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে বলে শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট। এখন এই ভেনাস হার্টের পার্ট কি কি আছে আমরা একটু দেখি চলো। হার্টের পার্ট হিসেবে থাকে কিছু প্রকোষ্ঠ থাকে, কিছু কপাটিকা থাকে। যেমন করা যায়, হ্যাঁ এই যে দেখো, আমি যখন এখানে আঁকিয়েছিলাম, এই যে দেখো এগুলো হচ্ছে কি এক একটা প্রকোষ্ঠ, মানে কি ফাঁকা জায়গা, ঘর, এক একটা ঘর। আর ঘরের মধ্যে এই যে দেখো, ঘরের মধ্যে কিছু কপাট আছে। কপাট দিয়ে কি? কপাট খোলা বন্ধ করে ঘরের মধ্যে যাওয়া আসাকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে কিছু কপাট থাকে, যেহেতু এটা অনেক ছোট তাই এটাকে কপাট না বলে আমরা বলছি কপাটিকা। সো কি থাকে? কপাটিকা থাকে, কিছু প্রকোষ্ঠ বা ঘর থাকে, আর থাকে কিছু কপাটিকা।
এখন তাহলে এর মধ্যে কি কি প্রকোষ্ঠ আছে, কি কি কপাটিকা আছে, সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমত রুই মাছের প্রকোষ্ঠ, রুই মাছের মূল প্রকোষ্ঠ হচ্ছে দুইটা, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। রুই মাছের মূল প্রকোষ্ঠ কয়টা? দুইটা, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। রুই মাছের এই যে এরকম থাকে হচ্ছে তার রুই মাছের অ্যাট্রিয়ামটা থাকে, আর তার সাথে লাগানো হচ্ছে এরকম থাকে তার ভেন্ট্রিকল। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে রুই মাছের এটা হচ্ছে রুই মাছের অ্যাট্রিয়াম। তাহলে প্রথম প্রকোষ্ঠটা কি? প্রথম প্রকোষ্ঠটা হচ্ছে অ্যাট্রিয়াম, দ্বিতীয় প্রকোষ্ঠ হচ্ছে ভেন্ট্রিকল। এই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড যায়। তাহলে আপু উপরের এই সাইনাস ভেনোসাসটা কি? সাইনাস মানে হচ্ছে একটা ফাঁকা জায়গা যে কোনো। সো এই সাইনাস ভেনোসাসটা হচ্ছে অ্যাট্রিয়ামেরই আগের অংশটা, আগে একটা অংশ থাকে, ফাঁকা জায়গা থাকে, যেটাকে বলে সাইনাস ভেনোসাস। এটা কোনো প্রকোষ্ঠ না, এটা হচ্ছে একটা উপপ্রকোষ্ঠ। এইভাবে লেখার কারণ হচ্ছে যেন তোমার সিরিয়ালটা মনে থাকে। তাহলে সিরিয়ালটা কি, শুরুতে সাইনাস ভেনোসাস নামের একটা উপপ্রকোষ্ঠ থাকে, তারপরে প্রথম প্রকোষ্ঠ অ্যাট্রিয়াম থাকে, তারপরে থাকে কি ভেন্ট্রিকল। এখন এই ভেন্ট্রিকলের পরে কি থাকে, আমি আরেকবার যদি ছবিটা একটু নিচে করে আঁকাই, দেখো প্রথমে আমরা কি পাইলাম, এভাবে একটা অ্যাট্রিয়াম পাইলাম, এদের অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের আগে এরকম একটা সাইনাস ভেনোসাস আছে। ভেনোসাস কেন? কারণ এখান দিয়ে ভেইন উন্মুক্ত হয়, সেটা আমরা আসবো। তাহলে সাইনাস ভেনোসাস, এখানে এসে ভেইন গুলো জোড়া লাগে, হার্টের সাথে যে ভেইন গুলো লাগবে সেটাই সাইনাস ভেনোসাসে এসে লাগে। তাহলে সাইনাস ভেনোসাস, তারপরে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের পরে হচ্ছে এই যে আমাদের ভেন্ট্রিকল। এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকলে এই ভেন্ট্রিকলের উপরের যে পার্টটা, এই উপরের পার্ট থেকে তৈরি হয় অ্যাওর্টা। অ্যাওর্টা তৈরি হয় এখান থেকে, উপরের পার্ট থেকে কি তৈরি হয়? অ্যাওর্টা। এই যে অ্যাওর্টা তৈরি হচ্ছে ভেন্ট্রিকল থেকে, যেই জায়গায় অ্যাওর্টা তৈরি হয়, এই জায়গাতে অ্যাওর্টা তৈরি হচ্ছে না, দেখো এটা ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা। অ্যাওর্টা মানে হচ্ছে মহাধমনী, বড় যেই ধমনীটা থাকে, সবচাইতে বেশি বড় শরীরে যে ধমনী, সেটাকে বলছি আমরা অ্যাওর্টা। তারপরে ভেন্ট্রিকল থেকে এখানে অ্যাওর্টা তৈরি হচ্ছে। যেই পয়েন্টে, এই পয়েন্টে ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা তৈরি হচ্ছে, এই পয়েন্টে একটু ফোলা থাকে, একটু বাল্বের মতন থাকে। হ্যাঁ, একটু বাল্বের মতো, বাল্বের মতো একটু ফোলা থাকে। এই বাল্বের মতো ফোলা জায়গাটাকে বলে হচ্ছে বালবাস আর্টারিওসাস। এটা কিন্তু আমাদের ভেন্ট্রিকলের কোনো পার্ট না। এটা কিসের পার্ট? নামের মধ্যে আছে, এটা হচ্ছে এই আর্টারির পার্ট। আর্টারির শুরুর দিকে যে ফোলা অংশটা থাকে বা একটু ডাইলেটেড যে পার্টটা থাকে বাল্বের মতো, সেটাকে আমরা বলি বালবাস আর্টারিওসাস। ভেন্ট্রিকল এটা অ্যাট্রিয়াম, এখানে হচ্ছে সাইনাস ভেনোসাস। ঠিক আছে, এটা সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, অ্যাওর্টা, অ্যাওর্টার নিচে হচ্ছে বালবাস আর্টারিওসাস। এখানে তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে যে রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে কোনো কোনাস আর্টারিওসাস থাকে না। তাহলে কি থাকে না? কোনাস থাকে না। এখন বলবো কোনাসটা কি? আসলে আমি যখন পড়তাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমিও খুব ভালোভাবে এই জিনিসটা বুঝি নাই যে বালবাস আর্টারিওসাস কি, কোনাস আর্টারিওসাস কি, জিনিসটা কোত্থেকে আসছে। বই জাস্ট একটা শব্দ লিখে এইভাবে তোমাকে ছেড়ে দিছে যে এবার তুমি বুঝে নাও, এটা তোমার দায়িত্ব, তোমাকে বুঝে নিতে হবে। সো আমার এই জিনিসটা বুঝতে অনেক কষ্ট হইতো যে কোনাস আর্টারিওসাস কি। কোনাস আর্টারিওসাস হচ্ছে, এটা রুই মাছে থাকে না। এটা কিসের থাকে? এটা মানুষের থাকে। মানুষের কোনাস আর্টারিওসাস বলে একটা জিনিস থাকে। মানুষের হৃৎপিণ্ডে, ধরো এটা যদি আমি একটা হৃৎপিণ্ড বলি,
উপরে থাকুক, আমি আবার পরে নিয়ে আসবো। এই যে মানুষের হৃৎপিণ্ড আমি যদি একটু আঁকাই, তাহলে এই বাম দিকের বাম ভেন্ট্রিকল থেকে, লেফট ভেন্ট্রিকল থেকে কি তৈরি হয়, এই যে বাম ভেন্ট্রিকল থেকে এরকম মহাধমনী তৈরি হয়, মহাধমনী তৈরি হয় বা অ্যাওর্টা তৈরি হয়, যেটা এই যে এখানে আর্চ অফ অ্যাওর্টা তৈরি করে। আর্চ অফ অ্যাওর্টার 3টা ব্রাঞ্চ যায়। এত কিছু না বুঝতে হলেও, এত কিছু বোঝার দরকার নাই, কিন্তু এই যে ভেন্ট্রিকল থেকে ধমনীটা তৈরি হচ্ছে যে এই জায়গাতে, এই যে এই জায়গাতে উপরের দিকে হিউম্যান হার্টটা যখন আমরা বাইরে থেকেও দেখতে পাই, তখন দেখা যায় উপরের দিকে একটা কোণের মতো জায়গা থেকে, এরকম ত্রিকোণাকার একটা জায়গা থাকে, যে ত্রিকোণাকার জায়গা থেকে এই অ্যাওর্টাটা তৈরি হয়। তাহলে মানব হৃৎপিণ্ডে যে ত্রিকোণাকার জায়গা থেকে অ্যাওর্টা তৈরি হয়, সেইটাকেই বলে হচ্ছে কোনাস আর্টারিওসাস। দেখো নামের মধ্যে আছে কোনাস, একটা কোণের মতো জায়গা। দেখো এটা আইসক্রিমের কোণের মতো না, উপরে এরকম দিলেই খালি হচ্ছে আইসক্রিম হয়ে যাইতো। সো এই আইসক্রিমের কোণের মতো একটা জায়গা থেকে, এরকম একটা ফোলা জায়গা থেকে, এই জায়গাটা আলাদাভাবে বোঝাই যায় যে এই জায়গাটা একটু ফুলে আছে, ওই জায়গাটা থেকেই তৈরি হয় হচ্ছে আমাদের অ্যাওর্টা। বাট এই রুই মাছের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কোনাস আর্টারিওসাস নাই। হ্যাঁ আসে না। আচ্ছা আমরা আবার আঁকাই, সমস্যা নেই, যতবার আঁকাবো আমাদের ততবার প্র্যাকটিস হবে। এটা জাস্ট একটা সিম্বলিক ফিগার, খুবই সিম্বলিক হয়ে গেছে। এমনই সিম্বলিক হওয়া হয়েছে যে বুঝারও বুদ্ধি নাই। আচ্ছা আসো, এই পাশে হচ্ছে এটা কি তাহলে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, উপরের দিকে চলে গেল হচ্ছে অ্যাওর্টা, আর এখানে একটা বাল্বের মতো জায়গা তৈরি করে এই জায়গাটাতে হয়ে গেল হচ্ছে বালবাস আর্টারিওসাস। এই যে সেই বালবাস আর্টারিওসাস এইখানে থাকলো। ঠিক আছে, এদিকে এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে বালবাস আর্টারিওসাস, এটা তো অ্যাওর্টা গেল। তাহলে দেখো এই ছবিতে প্রকোষ্ঠগুলো কিন্তু আমরা চিনতে পেরে গেছি। প্রকোষ্ঠগুলো তাহলে কি, প্রথমে একটা উপপ্রকোষ্ঠ আছে সাইনাস ভেনোসাস, তারপরে কি আছে অ্যাট্রিয়াম, তারপরে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিওসাস হয়ে অ্যাওর্টা তৈরি হয়ে গেল। এখন এই অ্যাওর্টা কোথায় যাবে, কি করবে, সেটা আমরা কোথায় পড়বো, ধমনীতন্ত্রের মধ্যে পড়বো। তাহলে এই যে অ্যাওর্টাটা তৈরি হলো, এর আগের প্রকোষ্ঠগুলো আমরা যদি চিন্তা করি, তাহলে দেখো প্রকোষ্ঠ তো পড়া হয়ে গেছে, এবার আমাদের পড়তে হবে কি কপাটিকা আছে, কিছু কপাটিকা। কপাটিকার কাজ কি, কপাটিকা হচ্ছে এই যে এই প্রকোষ্ঠগুলোর মধ্যে দিয়ে কি যাবে, রক্ত যাবে, এই রক্তের গতিটাকে নিয়ন্ত্রণ করবে। আমরা এর আগের ক্লাসেও বলেছিলাম যে কপাটিকা কি করে, কপাটিকা কোনো কিছুর গতি নিয়ন্ত্রণ করে। এটা আমরা যখন ঘাসফড়িং পড়েছি তখনও আমরা বলেছি কপাটিকার জন্য কি হয় না, রক্ত পেছন দিকে ফিরে আসে না, রক্ত সবসময় একদিকে যায়। সাপোজ এই রক্ত অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে, আবার ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে, এখানেই ঘোরাঘুরি করতেছে, তাহলে কি আমাদের দেহের এই সংবহন প্রক্রিয়াটা ইনট্যাক্ট থাকবে? থাকবে না কিন্তু। বা এখানে রক্ত ঘুরতে 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 দেখা যাচ্ছে এই জায়গায় কোনো একটা রোগ বাধা এসে বসে আছে, বাকি শরীরে কোথাও রক্ত নেই, রক্ত এক জায়গার মধ্যে ঘুরছে, যাচ্ছে আছে আসছে, শুধু এই কাজই করছে, এটা তো হতে দেওয়া যাবে না। তাহলে কি দরকার, এখানে কোন একটা গার্ড দরকার, যে গার্ড নিশ্চিত করবে যে না তুমি শুধুমাত্র একদিকেই যেতে পারবা, ওয়ান ওয়ে। বিভিন্ন মিউজিয়াম গুলোতে তোমরা দেখবা যে সেখানে কিন্তু ওয়ান ওয়ে, একদিকেই যাওয়া যায়, শুধু একদিকেই যাওয়া যায়, সেখানে ফিরে ব্যাক করা যায় না, ওই রাস্তা একটাই, একদিক দিয়ে তুমি দেখতে দেখতে যাবা, তারপরে তুমি এক্সিটের কাছে পৌঁছায় যাবা। সো এটাও হচ্ছে একটা ওয়ান ওয়ে পাথ, শুধুমাত্র একদিকেই যাবে। যা কেন একদিকে যেতে পারে, যেন রক্ত ব্যাকফ্লো না করে পেছন দিকে না চলে আসে। সেই জন্য কিছু কপাটিকা থাকে। কপাটিকা কোথায় কোথায় থাকবে, প্রত্যেকটা প্রকোষ্ঠর মাঝে 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 কপাটিকা থাকবে।
এই যে সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যাবে, কপাটিকা লাগবে না? অবশ্যই কপাটিকা লাগবে। এটার নাম কি? সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যাচ্ছে, তাই সাইনো অ্যাট্রিয়াল। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাবে, তার মানে এখানে তাহলে কি হবে? দুই দিকে কি যেতে পারবে? অবশ্যই দুই দিকে যেতে পারবে না, শুধুমাত্র একদিকে যাবে। এই যে একদিকে যাবে, তাহলে এখানকার যে কপাটিকা থাকবে সেটাকে কি বলবো? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। শুধু অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলারই ব্লাড যেতে দিবে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। আবার ভেন্ট্রিকল থেকে এই যে বালবাস আওর্টাতে আসবে, তাহলে এখানে কি হবে? ভেন্ট্রিকুলো বালবার কপাটিকা। বোঝা গেছে? কপাটিকার নাম মুখস্থ করার কিছু নাই। প্রকোষ্ঠ, এই কয়টা প্রকোষ্ঠ, প্রত্যেকটার মুখে মুখে একটা একটা করে কপাটিকা থাকবে, কপাটিকার নাম প্রকোষ্ঠর নাম। এই কোনটা থেকে যাবে? সাইনাস ভেনোসাস থেকে অ্যাওর্টাতে যাচ্ছে, সরি অ্যাট্রিয়ামে যাচ্ছে, তাহলে কি? সাইনো অ্যাট্রিয়াল। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাচ্ছে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। ভেন্ট্রিকল থেকে বালবাস অ্যাওর্টাতে যাচ্ছে, তাহলে ভেন্ট্রিকুলো বালবার। এই হচ্ছে আমাদের রুই মাছের হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের কপাটিকা নিয়ে কথাবার্তা। এবার রক্তের গতিপথ। রক্তের গতিপথ আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমি যদি একটু সহজ ভাবে লিখি তাহলে দেখো, রুই মাছের হৃৎপিণ্ডে রক্ত থাকবে, সবার শুরুতে হৃৎপিণ্ডে রক্ত থাকবে। হৃৎপিণ্ড থেকে রক্তটা কোথায় যাবে? ধমনী আমরা পড়লাম, ধমনীতে যাবে। ধমনী হয়ে এই রক্তটা যাবে হচ্ছে ফুলকাতে। ধমনী হয়ে রক্ত যাবে ফুলকাতে। ফুলকায় যেয়ে কি হবে? ফুলকায় যেয়ে এই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের বিনিময় হবে। কার্বন ডাই অক্সাইড চলে যাবে বাইরে পানিতে, আর অক্সিজেন চলে আসবে পানি থেকে ফুলকার ভেতর মাধ্যমে রক্তের ভেতরে। তাহলে এইখান থেকে হৃৎপিণ্ড, ধমনী, ফুলকা। তারপরে অবশ্যই এই অক্সিজেন যুক্ত রক্তটাকে বিভিন্ন দেহের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে না? সেইটাও কে করবে? হৃৎপিণ্ড থেকে দেহে রক্ত কে নিয়ে যায়? ধমনী নিয়ে যায়। শিরা কিন্তু এখনো তৈরি হয়নি, তাহলে এটাও এক ধরনের ধমনী নিয়ে যাবে। তাহলে দেখো, এই ধমনীটা ফুলকাতে ঢুকলো, ভেতরের দিকে গেল, রক্ত ভেতরের দিকে নিয়ে গেল, তাই এটা হচ্ছে অন্তর্বাহী ধমনী। আর এই রক্তটা বা এই ধমনীটা ফুলকা থেকে রক্ত নিয়ে বাইরে বের হলো, এটা হচ্ছে বহির্বাহী ধমনী। তাহলে হৃৎপিণ্ড, অন্তর্বাহী ধমনী, ফুলকা, বহির্বাহী ধমনী, সেইটা যে বিভিন্ন দেহের বিভিন্ন জায়গাতে কি বিভিন্ন কৈশিক জালিকায় ভাগ হলো। কৈশিক জালিকায় ভাগ হলো, এখানে আবার দেহের কোষের বিভিন্ন কোষের মধ্যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের বিনিময় হলো। কৈশিক জালিকা থেকে রক্তটা আবার কিসের মাধ্যমে আসবে? কৈশিক জালিকায় কিন্তু অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের রূপান্তর হয়ে গেল। রক্ত থেকে অক্সিজেন চলে গেল কোষে, কোষ থেকে কার্বন ডাই অক্সাইড চলে আসলো রক্তে। এরপরে তাহলে এটা শিরার মাধ্যমে আবার চলে আসবে কোথায়? হৃৎপিণ্ডে। তাহলে দেখো, হৃৎপিণ্ডের মধ্যে কিন্তু কখনোই অক্সিজেন যুক্ত রক্ত আসছে না, সবসময় কিন্তু এই শিরার মাধ্যমে এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই পাচ্ছে। মানুষের যেরকম এই যে এখান থেকে ফুসফুস থেকে আবারও হৃৎপিণ্ডে এসে তারপরে আবার যায়, এখানে কিন্তু এরকম হচ্ছে না। দেখো এখানে চক্র কয়টা? একটাই চক্র না, এই জন্য এটাকে বলে এক চক্রীয় সংবহন। দ্বিচক্রীয় কখন হতো? যখন এই ধরো ফুসফুস বা ফুলকা থেকে আবার একটা ধমনীর মাধ্যমে বা শিরার মাধ্যমে, একটা শিরার মাধ্যমে ফুলকা থেকে রক্ত হৃৎপিণ্ডে আসলো, তারপরে আবার হৃৎপিণ্ড থেকে সারা দেহে যে ফিরে আসলো। এইটা কিসের ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে একবার হার্টে ঢোকে, ঢোকার পরে কোথায় চলে যায়? বাইরে বের হয়ে চলে যায় ফুসফুসে। ফুসফুসে যে যখন এই কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের বিনিময় হয়, তখন কিন্তু সে আবার দেহে চলে যায় না, এখানে কি একদম সরাসরি দেহে চলে গেছে। তখন কি হয়? তখন সে আবার চলে আসে হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে এসে হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে যায়। সেখানে কি দুইবার রক্ত হৃৎপিণ্ডে আসছে, দুইবার আসছে জন্যই তো কি থাকছে? কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন দুই ধরনের রক্তই আলাদা আলাদা চেম্বারে থাকে। এই ধরনের সংবহনকে বলা হয় দ্বিচক্রীয় সংবহন। তাহলে রুই মাছে কোনটা দেখা যায়? রুই মাছে দেখা যায় একচক্রীয় সংবহন, এখানে কিন্তু দ্বিচক্রীয় সংবহন দেখা যায় না। তো এই হচ্ছে রক্ত সংবহনের গতিপথ। এবার আসি রুই মাছের ধমনী তন্ত্র। রুই মাছের ধমনী তন্ত্র দেখো, আমরা রুই মাছের
যদি একটু আঁকাই, এটা কি ছিল? এটা ছিল তার এভাবে অ্যাট্রিয়াম ছিল এখানে, অ্যাট্রিয়ামের পরে এখানে ছিল হচ্ছে তার ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে এই যে অ্যাওর্টা তৈরি হয়েছিল। ওরা সার্টেরিওসাস ছিল। দেখো ভেন্ট্রিকল থেকে এখানে এই যে অ্যাওর্টা তৈরি হয়েছিল। এখন আমরা শুধু এই অ্যাওর্টাটুকুই আঁকবো। এই যে দেখো এখান থেকে এইটুকু, বাকি এইটুকু আমরা সব বাদ দিয়ে দিলাম। আমরা শুধু আঁকা শুরু করবো কোত্থেকে? এই অ্যাওর্টা থেকে। অ্যাওর্টাটা কি হবে? দেখো রুই মাছের এটা যদি হৃৎপিণ্ড হয়, রুই মাছের হৃৎপিণ্ড, তার উপরে কি আছে? রুই মাছের মাথা আছে। এটা রুই মাছ চিন্তা করো, এরকম একটা রুই মাছ চিন্তা করো। এটা হচ্ছে রুই মাছের ধরো হৃৎপিণ্ডটা এই জায়গাতে। এই জায়গাতে তার হৃৎপিণ্ড, তার উপরে মাথা, মাথার এখানে কি আছে? রুই মাছের শ্বসন অঙ্গ ফুলকা আছে। তাহলে এখান থেকে ব্লাড কোথায় যেতে হবে? ব্লাড ফুলকাতে আসতে হবে। তাহলে অবশ্যই এই ধমনীটা যে ফুলকাতে রক্ত দিবে, দেখো কিভাবে দিচ্ছে এই ধমনীটাকে আমরা এভাবে এখন আঁকাবো। হৃৎপিণ্ড নয়, শুধু ধমনী আছে। এই যে দেখো এই ধমনীটাই তো হৃৎপিণ্ড থেকে বের হয়েছিল, বের হয়ে উপরের দিকে চলে গেল ফুলকাতে। এখন ফুলকায় যে আমরা কি জানি? ফুলকা হচ্ছে প্রতি পাশে, রুই মাছের প্রতি পাশে 4 জোড়া করে, সরি, রুই মাছের প্রতি পাশে 4টা করে, টোটাল 4 জোড়া ফুলকা থাকে এখানে। তাহলে এইখান থেকে 4টা, এইখান থেকে 4টা ব্রাঞ্চ বের হবে। দেখো এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে কি চতুর্থ। এই ব্রাঞ্চগুলো বের হয়ে কোথায় রক্ত দিবে? এই যে ফুলকাতে এটা রক্ত দিবে। তাহলে দেখো এখানে রুই মাছের এখানে সাপোজ এটা ছিল হচ্ছে তার ভেন্ট্রিকল, নিচের দিকে এখানে অ্যাট্রিয়াম যা যা থাকার সেগুলো সব ছিল, থাকলো। সেইখান থেকে এই যে অ্যাওর্টা তৈরি হলো, অ্যাওর্টা তৈরি হয়ে অ্যাওর্টাটা চলে গেল তার ফুলকাতে। ফুলকাতে যে এটা 4টা ব্রাঞ্চ দিল, 4টা ফুলকার, এক পাশে 4টা ফুলকার জন্য এই পাশে আরো 4টা দিবে। এক পাশে 4টা ফুলকার জন্য 4টা ব্রাঞ্চ দিল। এখানে কিন্তু সবই আছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এই যে সব হচ্ছে নীলগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এইবার দেখো এই ধমনীটা তাহলে আলটিমেটলি কি করলো বলতো? ফুলকার ভেতরে রক্ত নিয়ে গেল। একটু আগেই আমরা পড়েছি ফুলকার ভেতরে, ভেতরে মানে কি? অন্তর্দিকে, অন্তর্দিকে বহন করলো, অন্তর্বাহী ধমনী। তাহলে যেইটা ফুলকার ভেতরে নিয়ে যায় সেইটাই হচ্ছে অন্তর্বাহী ধমনী। তাহলে ধমনীতন্ত্রের প্রথম পার্ট অন্তর্বাহী ধমনী আমাদের পড়া শেষ কিনা বলো? অন্তর্বাহী ধমনী হচ্ছে এইটাই। এইটা কি? প্রথম অন্তর্বাহী ধমনী, এটা হচ্ছে দ্বিতীয় অন্তর্বাহী ধমনী, এটা তৃতীয়, এটা চতুর্থ। কিচ্ছু না, চোখ বন্ধ করে চিন্তা করো, রুই মাছের যে ভেন্ট্রিকলের পরে তার অ্যাওর্টা তৈরি হয়েছিল, সেই অ্যাওর্টা উপরের দিকে যে 4টা ভাগে ভাগ হয়ে গেছে। কেন? কারণ প্রতি পাশে 4টা করে ফুলকা আছে, 4টা ফুলকাকে তোমার রক্ত দিতে হবে, বা 4টা ফুলকাতে যেই তোমার রক্ত কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের বিনিময় করতে হবে। তাহলে দেখো প্রত্যেকটাতেই গেল যে একটা একটা করে ব্রাঞ্চ প্রত্যেকটা ফুলকার মধ্যে ঢুকে গেল, ভেতরে যাচ্ছে, ভেতরের দিকে বহন করছে, জন্য এটাকে বলে অন্তর্বাহী ধমনী। অন্তর্বাহী ইংলিশ হচ্ছে অ্যাফারেন্ট। এটা তোমরা বৃক্কর মধ্যে পড়েছো, অ্যাফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল। তাহলে ভেতরের দিকে যেটা নিয়ে যায়, আমি মনে রাখতাম কিভাবে, কি প্রথম যেটা ভেতরে ঢোকে সেটা হচ্ছে কি এ দিয়ে। এ কি ফার্স্ট লেটারটা? তাহলে এ দিয়ে যেটা সেটা ভেতরে ঢোকে, তারপরে কি ইফারেন্ট, ইফারেন্টটা বের হয়। একটা মনে রাখলে আরেকটা এমনিতেই মনে থাকবে। তাহলে দেখো এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বের হলো, সরি ভেতরে ঢুকলো, ভেতরে ঢুকে কি করবে? এই যে এই জায়গাতে ফুলকাতে, ফুলকাতে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের বিনিময় হবে আর কি শ্বসন হবে। কিভাবে হবে কালকে বলেছি। এরপরে এখান থেকে আবার কিছু নালীর মাধ্যমে এই রক্তগুলো বের হয়ে যাবে। আইডিয়ালি তো এটাই হওয়া উচিত, এখান দিয়ে ঢুকেছিল ওই পাশ দিয়ে বের হয়ে গেল। তাহলে এইগুলো যদি সব এক একটা অন্তর্বাহী ধমনী হয়, যেটা বের হবে সেটা অবশ্যই বহির্বাহী ধমনী।
যেটা ঢুকছে সেটা যদি অন্তর্বাহী হয়, যেটা বের হবে সেটাও বহির্বাহী ধমনী। তাহলে এটা কি? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো চারটা বহির্বাহী ধমনী। বের হয়ে এদের মধ্যে কি আছে? এদের মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত আছে। এই অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে পৌঁছাইতে হবে না? সারা দেহে না পৌঁছাইলে তো আমার কাজ হলো না। তাহলে এবার কিভাবে সারা দেহে পৌঁছায় সেটা আমরা একটু দেখবো। তাহলে দেখো এখান এই পর্যন্ত খুবই ইজি, জাস্ট আর্টারিটা গেল, আর্টারিটা যে বায়োটা যে চারটা ভাগে ভাগ করলো, চারটা ভাগ ভেতরে ঢুকলো, ভেতরে যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় যা হওয়ার হয়ে গেল, তারপরে সে অক্সিজেন যুক্ত রক্ত আবার চারটা ব্রাঞ্চ হয়ে বের হয়ে চলে আসলো। বের হয়ে আসার পরে এরা সবাই মিলে একটা পার্শ্বীয় ধমনী তৈরি করে। দেখো এই দুইটা মিলে যায় এরকম ভাবে, এই দুইটা ধরো মিলে গেল, পার্শ্বীয় ধমনী তৈরি করবে। আর 3 আর 4 মিলে যাওয়ার আগে আগে নিজেরা মিলিত হয়। দুইটা মিলে এই যে এরকম একটা নালী তৈরি করে, এইটা যে পরে এই যে দুইয়ের সাথে মিলিত হয়ে যায়। এই যে তৃতীয় আর চতুর্থটা আগে নিজেরা মিলিত হয়, এই দুইটা আগে এভাবে মিলিত হয়, মিলিত হয়ে এই যেরকম একটা নালী তৈরি করে। 3 আর 4 নাম্বারটা, তৃতীয় আর চতুর্থ দুইটা একসাথে মিলে একটা নালী তৈরি করে। এবং লাস্টে এই তিনটা সবাই মিলে একটা আরেকটার সাথে মিলে কি তৈরি করে? পাশে, এটা কি পাশের দিক না? পাশের দিকে তৈরি করে। তাহলে এটা কি? এটা হচ্ছে পার্শ্বীয় ধমনী। পার্শ্বীয় ধমনী তৈরি করে। তাহলে পার্শ্বীয় ধমনী কিন্তু তৈরি হয়ে গেল। পার্শ্বের ইংলিশ কি? পার্শ্বের ইংলিশ হচ্ছে ল্যাটেরাল। তাহলে যদি বলে ল্যাটেরাল অ্যাওর্টা কোনটা মিলে তৈরি করলো? এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বহির্বাহী ধমনী মিলে পাশে একটা বড় ধমনী তৈরি করলো, যেটাকে আমরা বলছি পার্শ্বীয় ধমনী। বোঝা গেল? এখন এই পার্শ্বীয় ধমনীটা উপরের দিকে কোথায় যাবে? উপরের দিকে এই প্রথমটা থেকে চলে যায় হচ্ছে চোখে। উপরের দিকে কি আছে? উপরের দিকে তো মাথা, তাই না? উপরে মাথা, তো সবার শুরুতে চোখে যাবে। এই প্রথম বহির্বাহী থেকে চলে যায় চোখে। সো চোখকে আমরা বায়োলজির ভাষায় যে কোনো কিছুকে অপথ্যালমো বলি। চোখ রিলেটেড যে কোনো কিছুকে কি বলা হয়? অপথ্যালমো। তাহলে চোখে যেটা নিয়ে যায় সেটা হবে হচ্ছে অপথ্যালমিক আর্টারি। অপথ্যালমিক আর্টারি। তাহলে চোখে প্রথমটা থেকে আমরা একদম চোখে চলে গেলাম, চোখে হচ্ছে অপথ্যালমিক আর্টারি। এরপরে কি? মাথার অন্যান্য জায়গাতে দিতে হবে না? মাথার অন্যান্য জায়গায় কিভাবে দিবে? দেখো এটা একটা সার্কেলের মতো তৈরি করে উপরের দিকে দেওয়ার জন্য, এই যেরকম একটা সার্কেল তৈরি করে। এখন এটা এক পাশের, এটা শরীরের এক পাশের, শরীরের ওই পাশেও তো তৈরি হবে এরকম, ওই পাশে আরেকটা পার্শ্বীয় ধমনী তৈরি হবে। এটা দিয়ে, এটা পুরোটা হচ্ছে আমি একটা পেজে দেখাচ্ছি, জিনিসটাকে একটু ঘুরাও, চিন্তা করো রুই মাছ তো আর সমতল না, রুই মাছটা এইরকম। তাহলে এই পুরোটাকে যদি আমি সমতলে এরকম চিন্তা করি, তাহলে দেখো আমি বুঝাই। এই যে সাপোজ রুই মাছ হচ্ছে এইরকম, রুই মাছ হচ্ছে এইরকম, এই টাইপের, গোল না হোক, একটু স্পিন্ডল শেপ এইরকম। এই জিনিসটাকে যদি আমি খুলে দেখাই তাহলে এটা এরকম হয়ে যায় না? দেখো দুই পাশে যদি থাকতে হয় তাহলে একটা এই পাশে থাকবে, আরেকটা এই পাশে থাকবে, রাইট? একটা এই পাশে, একটা এই পাশে। বাট আমি যখন খুলে দেখাবো তখন দুইটা কি পাশাপাশি চলে আসছে না? তো আমি এভাবে খুলে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। তাহলে দেখো একটা হচ্ছে এই পাশের পার্শ্বীয় ধমনী, আর একটা হচ্ছে এই পাশের পার্শ্বীয় ধমনী। দুই পাশের পার্শ্বীয় ধমনী উপরে এইভাবে মিলে যায়, মিলে এই দিকের উপরের যেই ধমনীগুলো, সেই ধমনীগুলো সব মাথায় রক্ত সাপ্লাই দেয়। মাথায় ইংরেজি কি? ক্যারোটিড। ক্যারোটিড। তাহলে ক্যারোটিড আর্টারি, এখান থেকে ক্যারোটিড আর্টারি তৈরি করে। সেই ক্যারোটিড আর্টারি হচ্ছে তার মাথার যেসব বিভিন্ন স্ট্রাকচার আছে সেগুলোকে সাপ্লাই দেয়। দেখতেছো এখানে কি একটা সার্কেলের মতো তৈরি হয়েছে না? সার্কেল, হিমি সার্কেলের মতো তৈরি হয়েছে না? এই সার্কেলটা যেহেতু মাথার কাছে তৈরি হয়, কেফালো মানে হচ্ছে মাথা, এই জন্য এই সার্কেলটাকে বলে সার্কিউলাস
সেফালিকাস। তাহলে দুই পাশের পার্শ্বীয় ধমনী মিলে উপরে কি তৈরি করলো? সার্কিউলাস সেফালিকাস। সেই সার্কিউলাস সেফালিকাস থেকে ক্যারোটিড ধমনী বের হয়ে উপরে যে মাথায় রক্ত সাপ্লাই দিয়ে দিল। তাহলে মাথার মধ্যে, রুই মাছের মাথায় যদি বলে মাথায় কিভাবে রক্ত যায়, সেটার কি আর কোনো টেনশন আছে? সেটার কিন্তু আর কোনো টেনশন নাই। মাথায় কিভাবে যায় সেটা আমরা জেনে গেছি। এইবার নিচে কিভাবে যায় দেখো, নিচে এই যে এইভাবে নিচের দিকে এই দুইটা মিলে একটা বড় ধমনী আর একটা অ্যাওর্টার তৈরি করে। এইটাকে বলে হচ্ছে পৃষ্ঠীয় ধমনী। পৃষ্ঠীয় ধমনী। দেখো এটা হার্ট যেদিকে থাকে তার অপোজিট দিকে দিচ্ছে না, এটা কিন্তু ওপরের দিকে দিচ্ছে, পৃষ্ঠের দিকে দিচ্ছে। আমরা জানি হার্ট কোথায় থাকে? অঙ্কীয় দিকে থাকে। তাহলে এই ধমনীটা ছিল হচ্ছে অঙ্কীয় দিকে, শরীরের অঙ্কীয় দিকে। অঙ্কীয় দিকে এই ধমনীটা, সেখান থেকে এটা ফুলকাকে দিল, ফুলকাকে দিয়ে এই শরীরের পৃষ্ঠ দিকে পৃষ্ঠীয় ধমনী তৈরি করলো। পৃষ্ঠীয় ধমনী তৈরি করলো। তাহলে 3 নাম্বারটাকে, 3 নাম্বারটা হচ্ছে পৃষ্ঠীয় ধমনী। এই পৃষ্ঠীয় ধমনী থেকে অনেক অনেক ব্রাঞ্চ আছে। এই পৃষ্ঠীয় ধমনীগুলো শরীরের যে কোনো জায়গাতে যেই রক্ত দিতে পারবে। তাহলে দেখো আমরা একটু ছবিতে একটু ভালোভাবে দেখি। এই যে দেখো, এটা হচ্ছে নীলগুলো দিয়ে বোঝানো হয়েছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর পিঙ্কগুলো দিয়ে বোঝানো হয়েছে অক্সিজেন যুক্ত রক্ত। এই যে হৃৎপিণ্ড থেকে এইভাবে যাচ্ছিল যে প্রথম একটা ব্রাঞ্চ দিল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা অন্তর্বাহী ধমনী। এখান থেকে বের হলো কি 1 2 3 4, 3 আর 4 আগে মিলিত হলো, তারপরে যে সবগুলো মিলে এই যে ল্যাটেরাল অ্যাওর্টা বা পার্শ্বীয় ধমনী তৈরি করলো। দুই পাশের পার্শ্বীয় ধমনী মিলে উপরের দিকে তৈরি করলো হচ্ছে সার্কিউলাস সেফালিকাস, যেটা থেকে তৈরি হলো ক্যারোটিড ধমনী। ক্যারোটিড ধমনী। আর নিচের দিকে বা পৃষ্ঠ দিকে এটা কি তৈরি করলো? পৃষ্ঠ দিকে এটা তৈরি করলো হচ্ছে পৃষ্ঠীয় ধমনী বা ডরসাল অ্যাওর্টা। পৃষ্ঠীয় ধমনী বা ডরসাল অ্যাওর্টা। এখন এই ডরসাল অ্যাওর্টার ব্রাঞ্চ কি আছে? ডরসাল অ্যাওর্টার ব্রাঞ্চ আছে সিলিয়াক ধমনী, মেজেন্টারিক ধমনী বা কর্ডাল, তারপরে আরো কি কি আছে, প্যারাইটাল আছে বা বায়ুথলির আছে। যাই হোক, পুরো শরীরে যেখানে যতগুলো দরকার সবগুলোতে সাপ্লাই দিবে এই ডরসাল অ্যাওর্টা। তাহলে সারা দেহের যত ছোট 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 ধমনী, যত সাপ্লাই সব পাবে হচ্ছে ডরসাল অ্যাওর্টা। তাহলে দেখো হৃৎপিণ্ড থেকে তৈরি হলো, সারা দেহ রক্ত পেল। ধমনীর কাজ তো এটাই ছিল, তাই না? ধমনীর প্রথমে একদম ক্লাসের শুরুতে যে সঙ্গটা মনে করে দেওয়া হতো, হৃৎপিণ্ড থেকে তৈরি হয়ে সারা দেহে রক্ত পরিবহন করবে। দেখো হৃৎপিণ্ড থেকে আমরা তৈরি করতে পেরেছি, সারা দেহের প্রত্যেকটা কোষে আমরা রক্ত দিতে পেরেছি। এই যে এটা দিয়ে সারা দেহে রক্ত চলে গেল। তার মানে কি ধমনীতন্ত্র শেষ না? এটাই তো ধমনীতন্ত্রের কাজ ছিল। তাহলে হৃৎপিণ্ড থেকে তৈরি হলো, 4টা ব্রাঞ্চ ফুলকাতে গেল, 4টা ব্রাঞ্চ ফুলকাতে যে আবার 4টা ব্রাঞ্চ বের হলো। ভেতরে কি হলো? ভেতরে গ্যাসের পরিবর্তনটা হয়ে গেল। শ্বসনের মধ্যে আমরা যেটা বললাম সেটা ভেতরে হয়ে গেল। হওয়ার পরে এই যে 4টা ব্রাঞ্চ বের হলো, তার মধ্যে 3 আর 4 আগে নিজেরা মিলিত হলো, তারপরে 1 আর 2 এর সাথে মিলিত হয়ে পাশের দিকে একটা বড় ধমনী তৈরি করলো। যেহেতু পাশে, তাই পার্শ্বীয় বা ল্যাটেরাল অ্যাওর্টা। সেটা দুই পাশের ল্যাটেরাল অ্যাওর্টা মিলে উপরের দিকে সার্কিউলাস সেফালিকাস ফর্ম করলো। সার্কিউলাস সেফালিকাস থেকে ক্যারোটিড আর্টারি চলে গেল মাথায়। আর প্রথম জোড়া যে বহির্বাহী ধমনী ছিল সেইটা থেকে একটা আর্টারি চলে যাবে হচ্ছে চোখে, অপথ্যালমিক আর্টারি। এরপরে কি পৃষ্ঠ দিকে এই ল্যাটেরাল অ্যাওর্টা গুলো মিলিত হয়ে কি তৈরি করবে? পৃষ্ঠীয় বা ডরসাল অ্যাওর্টা। এই ডরসাল অ্যাওর্টা থেকে বিভিন্ন ব্রাঞ্চ সারা দেহে ছড়িয়ে যাবে। এবার বলো, খুব কঠিন কিছু? অনেক কঠিন কিছু পড়লাম যে বুঝতাম না বা পারা পসিবল না? আমার এক স্টুডেন্ট একবার বলছে, আপু এটা বোঝা সম্ভবই না, এটা কিছুতেই সম্ভব না বোঝা। দেখো, বোঝা কি অসম্ভব কিছু, খুব কঠিন কিছু? যেই কথাগুলো বললাম সেই লাইনগুলোই পরীক্ষার খাতায় লিখে আসবা। জাস্ট এভাবেও যদি লিখে আসো, সাথে যদি একটা ফ্লো চার্ট শুধু দিয়ে দাও, ফ্লো চার্টটা কিরকম আমরা পরে একটা দেখবো, যে তুমি এতগুলো লাইন লিখলা, লিখে জাস্ট একটা ফ্লো চার্ট আকারে দিয়ে দিলা, টিচার কি হবে পরীক্ষায় খাতা দেখার সময় এত তোমার লাইন পড়বে না। ওই ফ্লো চার্টটা দেখবে যে ও আচ্ছা আচ্ছা, তার মানে এটার পরে এটা লিখেছে, আচ্ছা প্রথম বহির্বাড়ি পরে এরকম লিখেছে, ঠিক আছে, তার মানে তার ডান, সে বুঝতে পারছে বিষয়টা। আর তুমি যখন নিজে বুঝে এটা লিখবা, দেখবা তোমার জন্য এক্সপ্লেন করা অনেক ইজি হয়ে যাচ্ছে। সাথে তো অবশ্যই চিত্রটা থাকবেই, সো তোমার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। টিচার মার্কও দিবে,
তোমার পরীক্ষার খাতায় বসে চিন্তাও করা লাগবে না খুব বেশি যে আমি কি লিখবো কি লিখবো কি লিখবো, জাস্ট একবার বুঝে যাবা। এরপরে আসি শিরাতন্ত্র। তাহলে কি হলো, হৃৎপিণ্ড পাম্প করলো, সেটা ফুলকাতে গেল, ফুলকা কি করলো, ফুলকা তার কাজ শ্বসনের কাজ করে ফেললো, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় করে ফেললো, তারপরে সেই রক্ত আমরা সারা দেহে দিয়েও ফেললাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে সারা দেহে দিলাম, সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড রক্তে চলে আসলো আবার, আর রক্তে সব অক্সিজেন চলে গেল সারা দেহে। এখন কি করতে হবে, এখন আবার সেই রক্তটাকে নিয়ে আসো হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড থেকে আবার ফুলকাতে নিয়ে যাই আমরা, চলো এটাকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে আবার অক্সিজেনেটেড করি, কার্বন ডাই অক্সাইড যুক্তকে আবার অক্সিজেনেটেড করি। পরীক্ষার খাতায় কখনো দূষিত রক্ত, দূষিত রক্ত, বিশুদ্ধ রক্ত, এসব ওয়ার্ড লিখবা না, লিখবা না, লিখবা না। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মানেই বিষয়টা সে যে দূষিত এমন না, বা অক্সিজেন মানেই যে বিশুদ্ধ এমন না। এখন অক্সিজেন যুক্ত ব্লাড, কিন্তু সেইখানে হচ্ছে 3-4টা ইনফেকশন আছে, 3-4টা ব্যাকটেরিয়া ভাইরাস গ্রো করে বসে আছে, সেটা তো বিশুদ্ধ হয় না। সো দূষিত বিশুদ্ধ এটা জাস্ট মনে রাখার জন্য অনেক সময় আমরা বলি, বা তোমরাও হচ্ছে মনে রাখার জন্য এটা ইউজ করতে পারো, ইউজ করো, কোনো সমস্যা নাই। মনে রাখার জন্য যেটাই চিন্তা করো, যেটা তোমাকে হেল্প করুক না কেন, সেটা হার্মলেস, কোনো দরকার, কোনো প্রবলেম হবে না। বাট পরীক্ষার খাতায় যেন এই ওয়ার্ডগুলো আমরা একটু অ্যাভয়েড করব, কারণ এইগুলো কিন্তু অফিসিয়াল বা পড়াশোনার ওয়ার্ডের মধ্যে তুমি কখনো বই খাতাতে এই ধরনের ওয়ার্ড দেখবা না। সো আমরা সবসময় বলবো অক্সিজেন যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ঠিক আছে? তাহলে এবার আসবে শিরাতন্ত্র। শিরাতন্ত্রের মধ্যে আমরা শুরুতেই দুইটা অচেনা ওয়ার্ড দেখতেছি, বা অচেনা টার্মের সাথে পরিচিত হব। সেটা হচ্ছে একটা কি, সিস্টেমিক শিরাতন্ত্র, আর একটা হচ্ছে কি পোর্টাল শিরাতন্ত্র। সিস্টেমিক শিরাতন্ত্র আর পোর্টাল শিরাতন্ত্র, দুইটা কি জিনিস একটু আমাদেরকে জানা লাগবে। সিস্টেমিক কি, আচ্ছা আগে আমি পোর্টালটাতে আসি। পোর্টাল জিনিসটা কি, পোর্টাল ছাড়া বাকি যেটা সেটাই সিস্টেমিক, আমরা এইভাবেই মনে রাখবো। আর আসলেও এইটাই। সো পোর্টাল জিনিসটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। পোর্টাল জিনিসটা কি একটু যদি বুঝো তোমরা, পোর্ট কথাটার সাথে তোমরা পরিচিত, পোর্ট বা বন্দর। বন্দরের কাজ কি, বন্দরের কাজ হচ্ছে একটা দেশ থেকে মালামাল আরেকটা দেশে যাবে, একটা দেশ থেকে মালামাল আরেকটা দেশে যাবে। বন্দর, বন্দরের কাজ কি, বন্দরের কাজ হচ্ছে এই দেশ থেকে এই মালামালটাকে গ্রহণ করা, গ্রহণ করে এইখানে পাঠিয়ে দেয়া, দেখা যে সব ঠিকঠাক আছে কিনা, যাচাই বাছাই করলো, সেইখান থেকে জিনিসটাকে গ্রহণ করলো, গ্রহণ করে যাচাই বাছাই করলো, তারপরে বললো ওকে ঠিক আছে, ইউ আর গুড টু গো, তুমি চলে যাও। তারপরে সে হচ্ছে এখানে পাঠায় দিল। যদি দেখে যে না এটা পাঠানো যাবে না, সে ভেরিফাই করলো যে না এটা আমার পাঠানো সম্ভব না, তাহলে আইদার সে কিছু চেঞ্জ করবে, চেঞ্জ করে পাঠানোর চেষ্টা করবে, অর সেটাকে বাইরে বের করে দিতে চাইবে। সো পোর্টের কাজটা এইটাই, যে দেখাশোনা করা, নজরদারি করা। সো পোর্টাল সিস্টেমও একই জিনিস, সেম জিনিস। ধরো রক্ত, রক্ত, এই রক্ত কোথা থেকে কোথায় যাবে, রক্ত যাবে হচ্ছে পাকস্থলী থেকে, পাকস্থলী থেকে হৃৎপিণ্ডে যাবে। কিন্তু এই রক্তটা সরাসরি যেতে পারবে না, ওকে একটা পোর্টের মাধ্যমে যেতে হবে। পোর্টটা হচ্ছে যকৃৎ। এটা আমাদের দেহেও আছে, এটা রুই মাছের ক্ষেত্রেও আছে, যেহেতু দুইটাই আমাদের দেহে, রুই মাছের ক্ষেত্রে দুটোতেই আছে, সেহেতু আমি এটা দিয়ে উদাহরণটা দিই শুরুতে। কেন এটা করতে হয়, প্রশ্ন আসতে পারে, যেমন পাকস্থলী থেকে যকৃৎ হৃৎপিণ্ডে কেন যাচ্ছে, আমার পা থেকে তো আর যকৃতে যাচ্ছে না, পা থেকে তো সরাসরি হৃৎপিণ্ডে চলে যাচ্ছে, বা মাথা থেকে তো আর যকৃতে যাচ্ছে না, সরাসরি তো চলে যাচ্ছে। তাহলে এই পাকস্থলী থেকে বা আমাদের ক্ষুদ্রান্ত্র থেকে, মেনলি আমাদের যেই ডাইজেস্টিভ সিস্টেম আছে, পরিপাকতন্ত্র, এই পরিপাকতন্ত্র থেকে কেন ব্লাডটাকে যকৃতে যেতে হচ্ছে, হৃৎপিণ্ডে যাওয়ার আগে একটা পোর্ট কেন দরকার হচ্ছে? চিন্তা করে দেখো তো নিজেরা। আমাদের খাবার যখন আমরা গ্রহণ করি, খাবারের সাথে যত পুষ্টি উপাদান থাকে, যত তুমি বলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ভিটামিন, মিনারেলস, হোয়াট এভার ইট ইজ, সবকিছু শোষণ হয় এই পরিপাকতন্ত্রতে। ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক, কম হোক বেশি হোক, শোষণ হবে পরিপাকতন্ত্রতেই।
তাহলে পরিপাক তন্ত্র থেকে যেই ব্লাডটা আসে, এখান থেকে যেই রক্তটা আসে, সেই রক্ততে অনেক পরিমাণে তোমার কার্বোহাইড্রেট থাকতে পারে, গ্লুকোজ অনেক বেশি থাকতে পারে সেই রক্তে, সেই রক্তে প্রোটিন অনেক বেশি থাকতে পারে, সেই রক্তে স্নেহ জাতীয় পদার্থ বা ফ্যাট অনেক বেশি থাকতে পারে, যে ভিটামিন গুলো সেখানে থাকবে, যে মিনারেল গুলো থাকবে, ধরো কোনো খনিজ পদার্থ ক্যালসিয়াম শোষণ করে আসছে বা হচ্ছে সে সোডিয়াম ক্লোরাইড এগুলো শোষণ করে আসছে, সেইগুলো কি এই পরিপাক তন্ত্র থেকে যে রক্তটা আসবে সেই রক্তে অনেক বেশি পরিমাণে থাকবে না? কারণ ওখান থেকে তো মাত্র শোষণ হয়েছে, তাহলে ওইখানে কি অনেক বেশি পরিমাণে থাকবে। এখন এত বেশি পরিমাণের জিনিসপত্র, এত বেশি গ্লুকোজ, এত বেশি প্রোটিন, এত বেশি ফ্যাট আমার শরীরে সব জায়গা কি দরকার? বা আমার শরীরে সব জায়গা কি এই লোডটা নিতে সক্ষম? দেখা যাচ্ছে এখানে গ্লুকোজ এতই বেশি যে এত বেশি গ্লুকোজ যদি আমার ব্রেনে যায়, আমার ব্রেনে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে, বা আমার যদি অন্যান্য কোনো অর্গানে যায়, সেই অর্গানে যে এটা কোনো একটা ড্যামেজ করতে পারে। এই যে এত বেশি ফ্যাট ওইখানে অ্যাবজর্পশন হলো, সেই ফ্যাটটা যদি সরাসরি অন্য কোনো জায়গায় চলে যায়, সেখানে এটা জমাট বেঁধে সেইখানে একটা ধরো যে সমস্যা তৈরি করে ফেললো, তাহলে আমার পুরো শরীরে এত বেশি জিনিসপত্র দরকারও নাই, এত লোড নেওয়ার সামর্থ্যও তার নাই। সো কি করে এই রক্তটা সেই জন্য আগে যায় যকৃতে। এবার মনে করো যকৃতের কাজ, যকৃতের হাজারটা কাজ তোমরা পড়েছো। যকৃতের কাজের মধ্যে কি ছিল? যকৃতের কাজের মধ্যে ছিল যে এইটা কি করে, গ্লাইকোজেন, গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে। তাহলে এটা কি করে, গ্লাইকোজেনেসিস করে। তাহলে দেখো গ্লাইকোজেনেসিস যদি করে, ওই যে অতিরিক্ত গ্লুকোজ ছিল সেই গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে ও স্টোর করে রেখে দিল, শুধুমাত্র যতটুকু আমার শরীরে দরকার ততটুকু ব্লাডে রেখে দিল। তারপরে কি করলো, সে প্রোটিন বিপাক করে, সে ফ্যাটের মেটাবলিজম করে। দেখবা যত ধরনের গুরুত্বপূর্ণ কাজ আছে সবই কিন্তু যকৃৎ করে। সে কি করে, সে আমাদের দেহে যদি কোনো বিষাক্ত পদার্থ থাকে সেই বিষাক্ত পদার্থটাকে মেটাবলাইজ করে সেটা টক্সিসিটিটাকে কমায় দেয়। এটা কিন্তু লিভারের কাজের মধ্যে আছে। সেই টক্সিসিটি যদি ও না কমাতো, সেটা যদি হৃৎপিণ্ডের মাধ্যমে আমার সারা দেহে পৌঁছায় যায়, তো তাহলে কি এটা বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করতো কিনা, হ্যাম্পার করতো কিনা বলো? এই জন্য কিন্তু এটা পোর্ট হিসেবে যকৃতই কাজ করছে। পোর্ট হিসেবে কেন অন্য কিছু কাজ করছে না? কেন স্প্লিনে যাচ্ছে না পোর্ট হিসেবে? কেন অগ্ন্যাশয়ে যাচ্ছে না? কেন যকৃতেই যাচ্ছে? কারণ যকৃতে এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো করার ক্ষমতা যকৃতের আছে। সো দেখো রক্ত প্রথমে যাবে যকৃতে, যকৃৎ যা যা মডিফাই করার মডিফাই করে দিবে, তারপরে সেটা চলে আসবে হৃৎপিণ্ডে। এত কথার দরকার নাই কোথায় কি করে না করে, এগুলো সব আমরা যখন পরিপাকতন্ত্র পড়বো, যখন মানুষের রক্ত সংবহন তন্ত্র পড়বো, তখন আরো ডিটেলসে পড়বো, আবার পড়বো। জাস্ট তোমাদের যেন জিনিসটা বুঝতে ইজি হয়। একদম ইনিশিয়ালি যখন তোমরা একটা জিনিস বুঝবা, তখন সেটা একদম কোর থেকে বুঝবা। শুধুমাত্র নেমোনিক দিয়ে মনে রেখে তুমি বেশি দিন জিনিসটাকে টিকায় রাখতে পারবা না। তুমি যখন একবার বুঝে গেছো যে পোর্টাল সিস্টেম জিনিসটা কি, এটা কেন দরকার আমার শরীরে, তোমার যদি কখনো মনে হয় যে পাকস্থলী থেকে যকৃতের মাধ্যমে হৃৎপিণ্ডে যায়, আমি শুধু এইটুকু বলে তোমাকে ছেড়ে দিলাম, আচ্ছা যাও। তুমি জানলাই না যে এটাকে পোর্টাল সিস্টেম কেন বলছে, কেন যকৃতের মধ্যে যাচ্ছে, সরাসরি গেলে কি সমস্যা হইতো, তোমার মনে থাকবে না। এখন যখন তুমি জিনিসটা জানো, তোমার মাথায় এতগুলো ইনফরমেশন আছে, তোমার অ্যাটলিস্ট এইটুকু, বাকি কিছু মনে থাকুক না থাকুক, অ্যাটলিস্ট এটুকু তো মনে থাকবে যে না এটা সরাসরি যেতে পারবে না, কিছু তো একটা সমস্যা ছিল। আর সেই কিছু একটা সমস্যা পুরোটা যদি নাও মনে পড়ে, শুধু যে সমস্যা আছে এইটুকু মনে পড়লেও আমার কাজ চলবে। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে দেখো পাকস্থলী থেকে এই যে একটা পোর্টের মাধ্যমে যে যাচ্ছে, এইটাকেই বলে পোর্টাল সিস্টেম। পোর্টাল সিস্টেম। তাহলে এরকম কি কি পোর্টাল সিস্টেম আছে? রুই মাছে এরকম দুইটা পোর্টাল সিস্টেম আছে। একটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম, হচ্ছে একটা হেপাটিক, আর একটা হচ্ছে রেনাল। হেপাটিক পোর্টাল সিস্টেম মানে কি? হেপাটিক পোর্টাল সিস্টেমে হচ্ছে পরিপাক তন্ত্রের বিভিন্ন জায়গা থেকে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, এইসব জায়গা থেকে লিভার হয়ে হার্টে যাবে ব্লাডটা। আর রেনাল মানে কি? রেনাল মানে হচ্ছে যে দেহের বিভিন্ন জায়গা থেকে রক্ত প্রথমে বৃক্কে যাবে, বৃক্ক থেকে তারপরে হৃৎপিণ্ডে যাবে। বৃক্কতে যাওয়ার কি দরকার? বৃক্ক আমরা জানি বৃক্ক হচ্ছে আমাদের কি রেচন অঙ্গ। সো এখানে যেন পিউরিফাই হয়ে যেতে পারে ব্লাডটা, সেই জন্য ব্লাডটা আগে বৃক্কতে যেয়ে তারপরে যায় হচ্ছে হৃৎপিণ্ডে। সো এই গেল আমাদের
পোর্টাল সিস্টেম। তাহলে এই গেল আমাদের পোর্টাল শিরাতন্ত্র। নেক্সট কি? নেক্সট হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র। সিস্টেমিক শিরাতন্ত্র একই জিনিস, শুধুমাত্র দেহের বিভিন্ন অর্গান থেকে, যে কোনো একটা অঙ্গ থেকে রক্ত চলে আসবে হৃৎপিণ্ডে, সরাসরি হৃৎপিণ্ডে চলে আসবে, এটাই হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র। তাহলে দেখো পোর্টালের মধ্যে কি কি আছে? পোর্টালের মধ্যে হেপাটিক আছে, রেনাল পোর্টাল আছে, আর সিস্টেমিক শিরাতন্ত্রের মধ্যে কি কি আছে এটা আমরা এখন একটু জানবো। রুই মাছের পুরো শিরাতন্ত্রটা আমরা এখন একটু দেখব। সাপোজ এইটা হচ্ছে রুই মাছের হার্ট, আমরা একটা গোল্লা দিয়ে রুই মাছের হার্ট টাকায় ফেলি, এটা হচ্ছে রুই মাছের হার্ট। এই হার্টের মধ্যে আমরা পড়েছিলাম অ্যাট্রিয়ামের নিচে কি ছিল? সাইনাস ভেনোসাস। তাহলে আমরা সাইনাস ভেনোসাস একটু আঁকানোর চেষ্টা করি। এটা তার পুরো হার্ট, এটা সাপোজ তার সাইনাস ভেনোসাস। আমরা সাইনাস ভেনোসাসকে একটু বড় করে আঁকালাম এখানে তুলনামূলক। এই সাইনাস ভেনোসাস আমি বলেছিলাম যে সব ধরনের ভেইন এসে এখানেই যুক্ত হয়, সব ধরনের ভেইন এসে এখানেই যুক্ত হয়। ভেইনগুলো আমরা একটু ব্লু কালার দিয়ে আঁকি। সব ধরনের ভেইন এসে, তাহলে দুই পাশ থেকে দুইটা বড় বড় ডাক্ট এসে এখানে যুক্ত হয়। দুইটা বড় ডাক্ট এসে, ডাক্ট মানে কি? নালী। এই ডাক্টকে কি বলা হয়? এই ডাক্টের আবিষ্কারকের নাম দিয়ে এটাকে বলা হয় ডাক্টাস কুভেইরি। কুভেইরি, ডাক্টাস কুভেইরি। এই ডাক্টাস কুভেইরিতে সব রক্তনালীগুলো বা সব শিরাগুলো এসে এই ডাক্টাস কুভেইরিতে মিলিত হয়, তারপরে সেটা সাইনাস ভেনোসাস হয়ে যায় অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে, তারপরে তো আমরা যে ধমনীতন্ত্র পড়েছি সেইটা অনুযায়ী চলে যায়। এবার আসো এই ডাক্টাস কুভেইরিতে তাহলে কি কি শিরা এসে উন্মুক্ত হয়? উপর থেকে আসে, আমরা উপর থেকে আসি। মাথা থেকে কি আসে? মাথা থেকে আসে এক জোড়া, দুই পাশ থেকে আসে এক জোড়া এক জোড়া এক জোড়া করে কার্ডিনাল শিরা। কার্ডিনাল মানে কি? কার্ডিনাল মানে হচ্ছে মুখ্য, কোনো কিছুর প্রধান, যেটা কার্ডিনাল বলতে পারা হয় প্রধান। তাহলে দেখো এই কার্ডিনাল শিরা মাথার থেকে উপর থেকে আসছে, তাহলে সামনের দিক থেকে আসছে, এই জন্য কি বলে? এটাকে বলে সম্মুখ কার্ডিনাল শিরা। এর বাইরে আরেকটা, এটা একটু চিকন একটা শিরা, এটাও মাথার উপর থেকে আসে, এটাকে বলে হচ্ছে জুগুলার শিরা। তাহলে উপর থেকে সম্মুখ কার্ডিনাল শিরা আর জুগুলার শিরা এসে এই ডাক্টাস কুভেইরিতে উন্মুক্ত হলো। ডাক্টাস কুভেইরি থেকে তো এটা চলে যাবে হৃৎপিণ্ডের মাধ্যমে, কিভাবে সেটা তোমরা জানো। এবার বাকি থাকলো শরীরের নিচের পার্টটা। নিচের পার্টে নিচে থেকে কি আছে? লেজ আছে, নিচ থেকে একটা শিরা আসবে, লেজ থেকে একটা শিরা আসবে। লেজ থেকে যে শিরাটা আসে, লেজের বা পেছন দিকের কোনো কিছুকে বোঝাতে, একদম পেছনের পার্টকে বোঝাতে হয় কর্ডাল। তাহলে লেজ থেকে যে শিরাটা আসে সেটাকে বলে কর্ডাল শিরা। কর্ডাল শিরা, এই কর্ডাল শিরা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। কর্ডাল শিরা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এটা হচ্ছে ডান ডান, আর এটা হচ্ছে কি? বাম। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আঁকালাম সেটা যদি একটু ভালো ছবিতে দেখাই, বাকিটা আমরা আসছি। উপরের টুকু তোমরা ক্লিয়ার হয়ে গেলে আমরা বাকিটুকুতে আসছি। এই যে দেখো, এটা ছিল আমাদের হৃৎপিণ্ড। উপর থেকে কি কি এসেছে? উপর থেকে সম্মুখ কার্ডিনাল শিরা এসেছে, আর এই যে জুগুলার শিরা এসেছে। সম্মুখ কার্ডিনাল শিরা আর জুগুলার শিরা, এই দুইটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। আর এরপরে এই যে কর্ডাল শিরা, কর্ডাল শিরা থেকে এখানে দুইটা ব্রাঞ্চ হয়ে গেছে। এই যে দেখো, কর্ডাল শিরা থেকে দুইটা কিন্তু ব্রাঞ্চ হয়ে গেছে অলরেডি। এবার এই ব্রাঞ্চগুলো কি আমরা একটু দেখি। দেখো, বাম দিকে যে ব্রাঞ্চটা থাকে, এই ব্রাঞ্চটা কি করে? এই ব্রাঞ্চটা একটা অঙ্গের মধ্যে ঢুকে যায়, একটা বড় সড়ো অঙ্গের মধ্যে ঢুকে যায়। কি অঙ্গ? সেটা হচ্ছে বৃক্ক। এটাকে, এটা হচ্ছে বৃক্ক। বৃক্কের মধ্যে যখন এই বামটা ঢুকে যায়, এটা বামটা ঢুকে যায়, আবার দুইটা ভাগে ভাগ হয়। দুইটা ভাগে ভাগ হয়ে এই ধরনের শিরা গঠন করে। দেখো, কর্ডাল শিরা,
ডান দিকে ভাগ হলো, বাম দিকে ভাগ হলো, বাম ভাগটা ঢুকে গেল বৃক্ক বা আমাদের যে কিডনি, রুই মাছের কিডনির মধ্যে ঢুকে যে আবার এটা দুইটা ভাগে ভাগ হলো। এই দুইটা ভাগ আবার বিভিন্ন অ্যানাস্টোমোসিস দিয়ে একটা একটার সাথে যুক্ত। অ্যানাস্টোমোসিস মানে কি? সংযোগ। এই যে দুইটা একটা একটার সাথে যুক্ত থাকে, অ্যানাস্টোমোসিস হিসেবে যুক্ত থাকে। আর এই ডান পাশেরটা কি করে? এখানে থাকে তার যকৃৎ। এই যে উপরের দিকে হাড়, নিচে হচ্ছে তার যকৃৎ। এই যকৃৎটা ডান পাশের এইটা এসে এই যে যকৃতের মধ্যে ঢুকে যায়, তারপরে এটা উন্মুক্ত হয়, ডাক্টাস কুভেইডিতে। তাহলে ডান পাশেরটা গেল হেপাটিক পোর্টালে, কারণ কি? সেটা যকৃতের মধ্যে গেছে। এটা কি? এটা হচ্ছে যকৃৎ, এটা হচ্ছে যকৃৎ। আর বাম পাশেরটা কোথায় গেছে? রেনাল পোর্টাল সিস্টেমে। তাহলে ডান পাশে গেল, বাম পাশে গেল। আমরা একটু ভালো ছবি দেখে আসি যাতে বুঝতে সমস্যা না হয়। তাহলে এই যে দেখো, এখানে ভেতরে ঢুকে দুইটা ভাগ হয়েছিল, দুইটা ভাগের মধ্যে আবার কিন্তু অ্যানাস্টোমোসিস আছে, এবং এই শিরাগুলোকে বলা হয় যে বিভিন্ন সেগমেন্টে ভাগ হয়, এটাকে বলা হয় সেগমেন্টাল শিরা। সেগমেন্টে যেহেতু ভাগ হচ্ছে, সেহেতু এটাকে আমরা বলতেছি সেগমেন্টাল শিরা। এই সেগমেন্টাল শিরাগুলো এরপরে কি করবে? এই সেগমেন্টাল শিরাগুলো এরা যে এই পাশ দিয়ে বা এই পাশ দিয়ে সামনে দিয়ে দেখালেও হবে, আমরা দুই দিক দিয়ে দেখাই, এরা যে চলে যাবে আবার ডাক্টাস কুভেইডিতে। সো দেখো, উপরেরটাকে আমরা কি বলেছিলাম? উপরেরটাকে বলেছিলাম সম্মুখ কার্ডিনাল শিরা। নিচ থেকে ডাক্টাস কুভেইডিতে যেটা আসবে সেটাকে আমরা বলবো পশ্চাৎ কার্ডিনাল শিরা। পশ্চাৎ কার্ডিনাল শিরা। আর ডান পাশেরটা তো হেপাটিকে যে হেপাটিক শিরা হয়ে এটাও ঢুকে গেল হচ্ছে ডাক্টাস কুভেইডিতে। আর কি কি জিনিস ডাক্টাস কুভেইডিতে ঢুকবে? এই যে পাশ থেকে ঢুকবে সাবক্লেভিয়ান শিরা। এই শিরাগুলো চলে আসবে ডাক্টাস কুভেইডিতে। তাহলে আমি যদি তোমাদেরকে একদম সহজ করে পুরোটা আরেকবার বলি, মাথার মধ্যে চিন্তা করো, সাইনাস ভেনোসাসের নিচে একটা ডাক্ট আছে, সেটাকে কি বলে? ডাক্টাস কুভেইডি। সবকিছু এসে মিলিত হবে এই ডাক্টাস কুভেইডিতে। উপর থেকে আসবে একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা এবং জুগুলার শিরা। উপর থেকে সরাসরি সম্মুখ কার্ডিনাল শিরা আর জুগুলার শিরা মিলে দুইটাই ওপেন করবে ডাক্টাস কুভেইডিতে। এই যে এই ডাক্টাস কুভেইডিতে ওপেন করলো। উপরের দিকে যা যা জিনিসপত্র আছে সব শেষ। নিচের থেকে কর্ডাল শিরা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, ডান আর বাম। ডান দিকেরটা হেপাটিক পোর্টাল শিরা হয়ে হেপাটিক শিরার মাধ্যমে আবার এই ডাক্টাস কুভেইডিতে উন্মুক্ত হলো। আর বাম দিকেরটা রেনাল পোর্টাল শিরা হিসেবে সেগমেন্টে ভাগ হলো। সেগমেন্টগুলো আবার অ্যানাস্টোমোসিস দিয়ে একটা আরেকটার সাথে যুক্ত। সেইগুলো আবার বৃক্ক থেকে বের হয়ে বা কিডনি থেকে বের হয়ে পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসাবে চলে গেল ডাক্টাস কুভেইডিতে। আর পাশ থেকে এই যে কিছু সাবক্লেভিয়ান শিরা আসে। সাবক্লেভিয়ান শিরাগুলো কোথায় থাকে? এটা থাকে হচ্ছে ক্ল্যাভিকল। আমাদের এই যে ক্ল্যাভিকল, কি বুকের এই জায়গাটাতে ক্ল্যাভিকল থাকে না? সো এই বুকের যে চারপাশের জায়গাটা, এটা কি মাথা থেকে আসলো, নিচ থেকে আসলো? তাহলে হার্ট বরাবর যে জায়গাটা বা বুকের কাছের যে জায়গাটা, সেখান থেকে তার বক্ষ অঞ্চল থেকে শিরা, কোন শিরা নিয়ে আসবে? রক্ত, সাবক্লেভিয়ান। তাহলে দেখো, উপর থেকে হইলো, নিচ থেকে হলো, তার যে লেভেল সেই লেভেল থেকেও হলো। তাহলে পুরো দেহ থেকে সব রক্ত হৃৎপিণ্ড নিয়ে আসা ডান না? আবার রিক্যাপিচুলেট করি, দেখো, ওপর থেকে রক্ত আসবে কি দিয়ে? সম্মুখ কার্ডিনাল শিরা দিয়ে, জুগুলার শিরা দিয়ে, দুইটা দিয়ে এসে ডাক্টাস কুভেইডিতে উন্মুক্ত হলো। নিচ থেকে কিভাবে আসবে? কর্ডাল শিরা ডান আর বামে ভাগ হয়ে গেল। ডানটা চলে গেল হেপাটিক শিরার মাধ্যমে চলে যাবে আবার ডাক্টাস কুভেইডিতে। আর বামটা কিভাবে চলে যাবে? বামটা হচ্ছে রেনাল পোর্টাল মাধ্যমে যাবে। রেনাল পোর্টাল মাধ্যমে যেতে যে এরা বৃক্কতে ভাগ হয়ে যাবে, সেগমেন্টাল শিরা গঠন করবে, অনুপস্থ অ্যানাস্টোমোসিস দিয়ে যুক্ত থাকবে। বৃক্ক থেকে বের হওয়ার পরে এরা পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসেবে ডাক্টাস কুভেইডিতে উন্মুক্ত হবে। আর বক্ষ অঞ্চল থেকে সাবক্ল্যাভিকুলার যে শিরা আছে, সেই সাবক্ল্যাভিকুলার শিরা দিয়ে এরা চলে যাবে ডাক্টাস কুভেইডিতে সরাসরি। সো এই হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র সিস্টেমিক পোর্টাল দুটোই। রুই মাছের সিস্টেমিক এবং পোর্টাল শিরাতন্ত্র মিলে এটা হচ্ছে রুই মাছের সম্পূর্ণ শিরাতন্ত্র। এখন বলো, রুই মাছের শিরা আর ধমনীতে তোমাদের কোনো সমস্যা আছে কি না?
দেখো আমি যদি একটু গতিপথে আরেকবার দেখাই, প্রথমে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে ডর্সাল অ্যাওর্টা থেকে অন্তর্বাহী ব্রাকিয়াল ধমনী, অন্তর্বাহী ব্রাকিয়াল ধমনী ফুলকার মধ্যে গেল, বহির্বাহী ব্রাকিয়াল ধমনী তৈরি করলো, বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর প্রথমটা থেকে অপথ্যালমিক ধমনী তৈরি হয়েছিল, সেই অপথ্যালমিক ধমনী ডর্সাল অ্যাওর্টা, এটা হচ্ছে অ্যাওর্টা শুধু। এরপরে এরা মিলে হচ্ছে ল্যাটেরাল অ্যাওর্টা তৈরি করলো, ল্যাটেরাল অ্যাওর্টা উপর থেকে ওই যে সার্কুলার সেফালিগাস থেকে ক্যারোটিড ধমনী তৈরি করেছিল, সেইটা আবার ডর্সাল অ্যাওর্টার নিচের দিকে কি পৃষ্ঠীয় ধমনী তৈরি করেছিল, সেই ডর্সাল অ্যাওর্টা থেকে কি কি ব্রাঞ্চ এসেছে, সাবক্লেভিয়ান, সাবক্লেভিয়ান কোথায় দিবে, সাবক্লেভিয়ান দিবে বক্ষ অঞ্চলে, রেনাল কোথায় দিবে, রেনাল দিবে বৃক্কে, প্যারাইটাল দিবে হচ্ছে প্রাচীরে, পথে প্যারাইটাল, পথে প্রাচীর, মনে রাখবে দেহ প্রাচীরে দিবে প্যারাইটাল, সিলিয়াকো মেসেন্টেরিক কোথায় দিবে, এটা পৌষ্টিক নালীতে, পৌষ্টিক তন্ত্রতে দিবে, আইলিয়াক কোথায় দিবে, আইলিয়াক দিবে হচ্ছে শ্রোণী পাখনাতে, শ্রোণী পাখনাতে, কডাল কোথায় দিবে, কডাল দিবে হচ্ছে লেজে। তাহলে এইভাবে পুরো শরীরে রক্তটা চলে গেল। তারপরে কি হবে, তারপরে কৈশিক জালিকাতে ভাগ হয়ে যাবে, কৈশিক জালিকায় অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় হবে, তারপরে শিরাতন্ত্র, এখন যে শিরাতন্ত্র পড়ে আসলাম সেই শিরাতন্ত্র দিয়ে আবার হৃৎপিণ্ডে ফেরত আসবে। তাহলে দেখো সব জায়গা থেকে রক্ত হৃৎপিণ্ডে কি ফেরত এসেছিল, উপর থেকে ফেরত এসেছে, তার লেভেল থেকে সাবক্লেভিয়ান দিয়ে ফেরত এসেছে, নিচ থেকে ফেরত এসেছে, ফেরত এসেছে কিনা, তাহলে সব রক্ত কিন্তু হৃৎপিণ্ডে নিয়ে আসা শেষ, আবার হৃৎপিণ্ড থেকে বাইরে দিয়ে দিব, আবার নিয়ে আসবো, এই হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে যা যা যাবতীয় ছিল ছোট থেকে ছোট জিনিস সবকিছু আমরা পড়ে ফেলেছি, ঠিক আছে। এরপরে কি একটা ছোট টপিক বাকি আছে আমাদের, সেটা হচ্ছে রুই মাছের প্রজনন। এখান থেকে রিটেনে খুব বেশি তেমন কোশ্চেন আসে না, তোমাদের কিছু কিছু টার্ম জানতে হয় যেগুলো কতে ক এর জন্য কিছু কিছু ডেফিনেশন জানতে হয়, প্লাস এমসিকিউ এর জন্য এটা জানতে হয়। কি কি ডেফিনেশন জানতে হবে, স্পনিং এর ডেফিনেশন জানতে হবে, ফিকান্ডিডি জানতে হবে, ডিমার্সাল ডিম কি, পেলাজিক ডিম কি, অ্যাট্রেসিয়া কি, এইগুলো জানতে হবে। রুই মাছের এই যে ডিম পাড়ার বা ডিম উৎপাদনের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলা হয় কিন্তু ফিকান্ডিডি। রুই মাছ কিন্তু কি করে, রুই মাছের ডিম পাড়ে, নিষিক্ত ডিম পাড়ে। সো এই ডিমগুলো দুই প্রকারের হতে পারে, ডিমার্সাল ডিম হতে পারে, পেলাজিক ডিম হতে পারে। দুইটার মধ্যে ডিফারেন্স কি দেখো, ডতে ডিমার্সাল, ডতে হচ্ছে ডুবে যায়, যদি নিষিক্ত ডিম ডুবে যায় তাহলে সেটা হচ্ছে ডিমার্সাল, আর যাদের নিষিক্ত ডিম ভেসে থাকে সেটা হচ্ছে পেলাজিক ডিম। এখন রুই মাছের ডিমটা কি, রুই মাছের ডিম হচ্ছে ডিমার্সাল ডিম। তাহলে রুই মাছের শুক্রাণু ডিম্বাণু মিলিত হলো, নিষিক্ত যে ডিমটা সেটা হচ্ছে ডিমার্সল ডিম, এরা পানিতে ডুবে যায়, এদের আস্তে 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 এরা যখন বড় হবে, বড় হওয়ার ধাপগুলো কি, ধাপগুলো একটু তোমাদের লাগবে। ধাপগুলো হচ্ছে রেণুপোনা, ধানীপোনা, অঙ্গুলিপোনা, তারপরে হচ্ছে ব্রুড মাছ, সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে ব্রুড মাছ। ব্রুড মাছ পরিণত হতে কতদিন টাইম লাগে, মোটামুটি 30 দিন মতো টাইম লাগে। কোনোটার দশাগুলো কতক্ষণ, এই জিনিসগুলো একটু জানতে পারলে ভালো, বেশি লাগে অ্যাডমিশনে, একাডেমিকের জন্য এত বেশি আসে না এগুলো। অ্যাট্রিসিয়া কি, রুই মাছ সবসময় কিন্তু ডিম ছাড়তে পারে না, মা রুই মাছ যারা তারা ডিম ছাড়ে কোন জায়গায় জানো, পানি যদি বদ্ধ হয়, পানি বদ্ধ হলে সেখানে রুই মাছ ডিম পারে না। যখন প্রাণী যেই পানিতে স্রোত থাকে, রুই মাছ সবসময় সেই পানিতেই ডিম পারে। তো রুই মাছের ডিম পাড়ার বা প্রজননের সময় হচ্ছে জুন জুলাই মাস। কিন্তু পরিস্থিতি যদি প্রতিকূল হয়, পরিস্থিতি প্রতিকূল হলে সেক্ষেত্রে কি হবে, সে তো ডিম পারতে পারবে না, ডিমটা তার দেহের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে সেখানে, এই প্রক্রিয়াটাকেই বলে হচ্ছে অ্যাট্রেসিয়া। তো দেহের মধ্যে নষ্ট হয়ে যাওয়া, অ্যাবজর্ব হওয়ার প্রক্রিয়াটাকে বলে অ্যাট্রেসিয়া। এখন রুই মাছ আমাদের দেশে সবচাইতে বেশি কোথায় পাওয়া যায়, পাওয়া যায় হচ্ছে হালদা নদীতে। হালদা নদী হচ্ছে এটা প্রাকৃতিক রিজার্ভার, হালদা নদীতে এই রুই মাছ সবচাইতে বেশি পাওয়া যায়। সো আমাদেরকে কি করতে হবে, আমরা কি এই জুন জুলাই মাসে এই মা রুই মাছ ধরে খেয়ে ফেলবো, তাহলে কি আমাদের ইকোসিস্টেম চলবে, রুই মাছ বাঁচবে, রুই মাছ কি আরো সংখ্যা উৎপাদন করতে পারবে, পারবে না। কিন্তু এটা কিন্তু আমাদের ইকোলজির জন্য বা হচ্ছে আমাদের এই বাস্তু সংস্থার জন্য একটা সাইকেল, সবসময় একটা সাইকেল, একটা রেশিও, প্রত্যেকটা ইকোসিস্টেম একটা সাইকেল, একটা রেশিও মেনটেন করে চলে। আমরা মানুষরা আসলে করতেছি কি, এই সাইকেলটাকে হ্যাম্পার করতেছি। কিভাবে, এই যে এই মা মাছ যখন হচ্ছে আসবে ইলিশের ক্ষেত্রে বা রুইয়ের ক্ষেত্রে, সেই সময় জানে, যারা হচ্ছে জেলেরা থাকে তারা তো জানে যে হ্যাঁ এই সময় হচ্ছে ডিম পাড়তে আসবে, এই সময় তাদেরকে ধরা অনেক সহজ। তো সেই সময় তারা ধরে, বাজারে চাহিদাও থাকে, সেই চাহিদার যোগান দেওয়ার জন্য তারা আরো ধরে, তারা কিন্তু নিয়ম মানে না।
সো আগে আমাদের এই চাহিদাটাকে কমাইতে হবে, আমাদের সাধারণ মানুষের এই চাহিদাটাকে কমাইতে হবে। তাহলে এইভাবে আমরা বাস্তুতান্ত্রিক সংরক্ষণটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হালদা নদীকে বাঁচিয়ে রাখতে হবে, রুই মাছ বাঁচিয়ে রাখতে হবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের রুই মাছ নিয়ে পড়াশোনা। আর আমাদের কিছু নাই। তাহলে আজকে আমরা মেইন পড়লাম কি? মেইন পড়লাম হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, রুই মাছের হৃৎপিণ্ড বাহিকা কি গঠন আছে, রুই মাছের শিরাতন্ত্র, ধমনী তন্ত্র। আশা করতেছি যতবার আজকে সেম জিনিস আমরা যতবার রিপিট করেছি, তুমি যদি জাস্ট একবার এই ক্লাসটা করো, তারপরে নিজে একবার বই পড়ো জাস্ট, আর ছবিগুলো আঁকাও, তাহলে ইনশাআল্লাহ তোমাদের আর এই টপিক থেকে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আজকের ক্লাস থেকে তোমাদের 3টা হোমওয়ার্ক থাকবে। 3টা কি কি হোমওয়ার্ক থাকবে? 3টা ফিগার। একটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের গঠন, তাদের হৃৎপিণ্ডের যে গঠন সেই গঠনের একটা ফিগার আঁকাবা। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে তাদের ধমনীতন্ত্রের ফিগার। থার্ড হচ্ছে শিরাতন্ত্রের ফিগার। আর মোস্ট মোস্ট ইম্পর্টেন্টলি, কোনো ফিগার আঁকানোর সময় বইয়ের হেল্প নেওয়া যাবে না। তুমি ভুল করো, কোনো সমস্যা নাই, ভুল করলে কোনো প্রবলেম নেই, তুমি ভুল করলে সেটা কারেক্ট করে দেওয়া হবে। বাট তুমি যদি বই দেখে দেখে আঁকাও, আলটিমেটলি তুমি কিন্তু জিনিসটা বুঝলা না। তুমি জাস্ট বুঝে 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 আঁকাবা যে আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। তাতে যদি কিছু বাদ যায়, তাতে যদি কিছু অ্যাড করতে হয়, কিছু ভুল হয়, সেটা তুমি পরে করে ফেলবা, বা সেটা তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমার এটা ভুল হয়েছে, তুমি এটা ঠিক করো। তখন কি হবে? তখন তোমার জিনিসটা মনে থাকবে। আবার তুমি যদি বই দেখে দেখে আঁকাও, বই দেখে দেখে আঁকালে কি হবে? আচ্ছা বই দেখে আমি জাস্ট কপি করতেছি, কিছু না বুঝে, সেইটা তো একটা যদি ক্লাস 5 এর বাচ্চাকেও দেই যে তুমি এটা কপি করো, তো সে তো কপি করতে পারবে, বাট সে তো কিছু বোঝে না। আমাদের মেইন হচ্ছে কি, আমাদেরকে বুঝতে হবে। ফিগার যে খুব সুন্দর হইতে হবে, একদম আর্টিস্টিক লেভেলের সুন্দর, এরকম কোনো দরকার নাই, জাস্ট বোঝা গেলেই হবে। এই 3টা হচ্ছে তোমাদের কাজ থাকবে। এই 3টা কাজ তোমরা অবশ্যই করে জমা দিবা। আর আজকের ক্লাসে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে বা গ্রুপে জানাতে পারো, ঠিক আছে? সো আমাদের এই আজকের ক্লাসটা নিয়ে প্রাণী পরিচিতি এই চ্যাপ্টারটা কিন্তু শেষ। সো এই চ্যাপ্টারটা তোমাদের কেমন লাগলো, চ্যাপ্টারের কোনো সমস্যা আছে কিনা, বা যে কোনো ধরনের কোশ্চেন, যে কোনো ধরনের মতামত তোমরা কমেন্ট বক্সে বা গ্রুপে জানিয়ে দাও। নেক্সট আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে পড়তে আসবো। সো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো অ্যান্ড প্রিজমের সাথেই থাকো। আল্লাহ হাফিজ।